সূর্য আলো দাও, আধারের কালো পথ কাছে নাও, দূরে জাগ বাধা ভয় বিদ্যে, মিলনের মধুমা দাও এনে দাও, হে নবীন সূর্য আলো দাও, আধারের কালো পথ কাছে নাও, দূরে জাগ বাধা ভয় বিদ্যে, মিলনের মধুমা দাও এনে দাও, হে নবীন সূর্য আলো দাও। হিংসার বাসা দাও পুড়িয়ে, মলিনতা দাও ভেঙে গুড়িয়ে, হিংসার বাসা দাও পুড়িয়ে, মলিনতা দাও ভেঙে গুড়িয়ে, ভালোবাসা এনে দাও হৃদয়ে, একতার জয়গান শুধু গাও, হে নবীন সূর্য আলো দাও। মানুষের মনে দাও শান্তি, মুছে দাও বিভেদের ভ্রান্তি, মানুষের মনে দাও শান্তি, মুছে দাও বিভেদের ভ্রান্তি, হাতে হাত রেখে চলি মানুষের কথা বলি, বিবেকের দিক শিক্ষা মনে জেলে দাও, হে নবীন সূর্য আলো দাও, আধারের কালো পথ কাছে নাও, দূরে যাক বাধা ভয় বিদ্যে, মিলনের মধুমা দাও এনে দাও, হে নবীন সূর্য আলো দাও। সবাই স্বীকৃতি দিল এই নববর্ষ পালনকে। আমরা কৃতার্থ, আমরা গর্বিত। আমরাও বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আমার পড়শি দেশ তারাও বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। দুজনের হৃদয় এক, মাঝখানে ব্যবধান যাই থাক না কেন, আমাদের আত্মার টান একই। আমার বাংলার নববর্ষ কোথা থেকে এলো দু এক লাইন বলে দিই, তারপরে আমাদের পুলকবাবু প্রধান উপদেষ্টা, আজকে বৈঠকি আড্ডার এবং এই নববন্ধু ক্লাবেরও প্রধান উপদেষ্টা, উনি ওনার ভাষণে যাবেন। তারপরে আমরা একেবারে সিরিয়াল ধরে কবিতা পাঠের আসরে চলে যাব। আর মঞ্চে যে সকল সম্মানীয় 963 হিজরি সন ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসলেন শ্রেষ্ঠ মোগল সম্রাট আকবর। সেই সময় ভারতবর্ষ কৃষি প্রধান দেশ ছিল, এখনো অবচরে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। এই খাজনা মেটানোর সময়টা, অর্থাৎ ফসল ওঠার সময়টা থেকে অনেকটা ব্যবধান বেড়ে যেত। মানুষজন ঠিক সময়ে খাজনা পরিশোধ করতে পারত না। আকবর পুঁথিগত বিদ্যাতে মূর্খ হলেও বাস্তব বুদ্ধির অত্যন্ত সুপরিচায়ক ছিলেন। তিনি তার সমস্ত পারিষদ বর্গকে নিয়ে আলোচনা করে ঠিক এই পয়লা বৈশাখের দিনেই খাজনা আদায়ের দিনটা ঠিক করলেন। আস্তে আস্তে করে সেই থেকেই পয়লা বৈশাখ ইতিহাসের নিয়মে পালন হচ্ছে। আর আমরা বাঙালি, আমাদের এই পর্বের পয়লা বৈশাখ পালন হচ্ছে কবে থেকে? যেদিন থেকে রবি ঠাকুরের বাড়িতে এই পয়লা বৈশাখের উৎসব শুরু হয়েছিল, সেও ছিল খাজনা আদায়ের পদ্ধতি। ঠাকুর বাড়ির অন্দরমহলে অন্তপুর বাসিনী রমণীরা তারা বাইরে বেরোতে পারত না, কিন্তু পুঁথিগত বিদ্যা এবং বাস্তব বিদ্যা উভয়ে তারা ছিল অত্যন্ত পারঙ্গমী।
তারা উৎসব অনুষ্ঠান করতেন, সাংস্কৃতিক বেড়াজারে নিজেদেরকে আবদ্ধ রেখেছিলেন। উৎসব অনুষ্ঠান, একসাথে এলাইক আয়োজন, সবকিছুকে মিলেমিশে ঠাকুর বাড়ি থেকে আস্তে আস্তে করে বাঙালির এই নববর্ষ পালনটা ছড়িয়ে গেল বারুদের মতো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সম্মানীয় ডক্টর 1956 সাল থেকে আমাদের এই বাংলা নববর্ষের যে উদযাপন তা নয়, তিনি বলছেন 1584। এইসব বিতর্কিত বিষয়ে আমরা যাব না, আমরা যাব আমার হৃদয়ের আবেগ কবিতা কতটা কথা বলবে, আমার বৈঠকি আড্ডা কতখানি বাংলা ভাষাকে স্বার্থ দিতে পারবে, আগামী দিনে আমরা যে বাঙালি, আমরা বাঙালি হিসাবে পরিচয় দিতে পারবো কিনা, এই প্রশ্ন আমাদের কাছে এখন থেকে গেছে। আজকে দিকে দিকে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা বাংরেজি ভাষায় কথা বলি, বাংলা এবং ইংরাজি মিশ্রিত, সঠিক বাংলা আমরা বলতে শিখি না। আজকের এই বৈঠকি আড্ডা সিদ্ধান্ত নেই আমরা আগামী দিনে বাংলা দিয়ে কথা বলবো, বাংলা দিয়ে চলবো। প্রতুল মুখোপাধ্যায় যে গান করে দিয়ে গেছিলেন, আমরা বাংলায় গান গাই, বাংলায় কথা বলি, সবকিছু বাংলাতে হবে। তার ধারক ভাব হতে হবে নববন্ধু ক্লাবের যারা আছে, এই উজ্জীবিত তরুণ প্রাণশক্তিকে, এবং আমাদের বৈঠকি আড্ডা যে সকল কবি সাহিত্যিক আছেন তাদের। নববন্ধু কল্যাণ সংঘের উদ্যোগে আজকে যে নববর্ষের বৈঠকি আড্ডা আমরা শুরু করেছি, আছে চলে আসুন। বলছিলেন যে সরস্বতী পুজো কিছুদিন আগেই হয়েছে, আর আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানের সরস্বতী পুজো একটু ব্যতিক্রমী সরস্বতী পুজো। কেন এই ধরনের সরস্বতী পুজো আমাদের এলাকায় খুব একটা হয় না, অন্তত 4-5 দিন ধরে খুব বড় অনুষ্ঠান হয়। আপনারা অনেকেই এসেছেন সেই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন পারফর্ম করার জন্য। তো আপনারা জানেন যে এখানে সরস্বতী পুজোটা অত্যন্ত সুন্দর এবং একটা বৃহৎ আকারে হয়। তো ওরা আমাকে বলেছিল, আমি যেহেতু ক্লাবের প্রধান উপদেষ্টা, আমাকে ওরা বলেছিল যে বসন্ত উৎসব করার জন্য। তো আমাদের ঘাটাল সাহিত্য একাডেমি থেকে বসন্ত উৎসব আমরা করি। তো আমি বললাম যে বসন্ত উৎসব আমাদের ঘাটাল সাহিত্য একাডেমি থেকে যেহেতু হচ্ছে, তো বসন্ত উৎসবটা করা যাবে না, তো আমরা নববর্ষটা পালন করতে পারি, এবং এই বছর থেকে আমাদের নববর্ষটা যেন শুরু হয় এই ক্লাবের মাধ্যমে। তো যাই হোক, ওরা আমার উপরে ভরসা রেখেছিল এবং আমাকে দায়িত্ব দিয়েছিল যে এলাকার যারা গুণী সাহিত্য সেবী যারা রয়েছেন তারা যেন আসেন এবং এই নববন্ধু কল্যাণ সংঘে এর অনুষ্ঠানে তারা যেন অংশগ্রহণ করেন। আমি সেইভাবেই সবাইকে ডেকেছি এবং তারা বেশিরভাগ মানুষই তারা এই উপস্থিত হয়েছেন। তো প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে যারা রয়েছেন, আমি একেবারে ডান দিক থেকে আমাদের সকলেরই খুব পরিচিত ইন্দ্রনীল ঘোষ মহোদয়কে আমার শুভেচ্ছা এবং সম্মান জানাচ্ছি। আমার অনুজ প্রতিম তারাশঙ্কর দাস বৈরাগী রয়েছেন মঞ্চে, আমি তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আশিস কুমার মণ্ডল, আমাদের ঘাটাল সাহিত্য একাডেমির সম্পাদক মণ্ডলীর সদস্য, তাকেও আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। রয়েছেন তাপস কুমার পুরেন, আমাদের প্রত্যেকেরই কাছে খুব পরিচিত মুখ, আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ঘাটাল থেকে উনি এসেছেন, আমাদের স্থায়ী সদস্য ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি। তো আমরা আজকে পেয়েছি ওনাকে, অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার পাশে রয়েছেন বিশিষ্ট শিক্ষক, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, নতুন করে বলার কিছু নেই। আমার পাশে রয়েছেন মঙ্গল প্রসাদ মাইতি, আমি তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী প্রশান্ত কুমার মহোদয় আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। যারা বরণ করছিলেন, আমার একেবারে বাম দিকে রয়েছেন কালিকাপুর থেকে এসেছেন, কালিকাপুর চন্দ্রকোনা সজল কুমার মণ্ডল, ডাক্তার সজল কুমার মণ্ডল, আমার অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা সজল বাবুর জন্য। এবং আমার পাশে রয়েছেন শ্রী মানস কুমার মান্না, আপনাদের সকলেরই খুব পরিচিত জন, বিশিষ্ট মানুষ, সাগরপুর স্যার আশুতোষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবং তার পাশে রয়েছেন খিরাটি থেকে এসেছেন, মানে খিরাটি বুঝতে পারছেন কোথায়? খিরাটি চন্দ্রকোনা থেকে অন্তত 10 কিলোমিটার ভেতরে খিরাটি। সেইখান থেকে আমাদের নববন্ধু কল্যাণ সংঘের আহ্বানে
আমার আহ্বানে সঞ্জয় কুমার মুখোপাধ্যায় স্কুলের প্রধান শিক্ষক তিনি এসে উপস্থিত হয়েছেন। আমার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সঞ্জয়ের জন্য। এবং প্রশান্ত কুমার হর, আমি আগেই বলছিলাম, আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান। এবং আমার সামনে অগণিত সাহিত্যসেবী এবং গুণী মানুষ রয়েছেন অনেক। আমাদের মঞ্চের ঠিক উল্টো দিকে প্রত্যেকেই নমস্য এবং পেছনে আমি খেয়াল করতে পারিনি, রয়েছেন উনি অনেকক্ষণ থেকে আমাদের মঞ্চে। আমাদের দাসপুর সাহিত্য সংসদের উনি মাননীয় সভাপতি মহোদয়, মাননীয় সভাপতি মহোদয় নবীন চন্দ্র বেরা। আমার অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা অভিনন্দন নবীন বাবুর জন্য। এবং আজকে যার নামাঙ্কিত মঞ্চে আমরা এই বৈঠকে আড্ডায় রয়েছি, শ্রী শক্তিপদ দত্ত, আমার প্রিয় বন্ধু, এই ক্লাবের অন্যতম উপদেষ্টা, আমি তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা বাংলা ভাষা, যেটা বলছি, বাংলা ভাষা এবং বাঙালির যে এই উৎসব, এই উৎসবের আদৌ প্রয়োজন আছে কিনা বা এই উৎসব করতে হবে কিনা, এটা নিয়ে আমাদের একটা বৈঠকে আড্ডা নিশ্চয়ই হবে, যেটা সঞ্চালক বলছিলেন যে সত্যিই কি খুব দরকার আমাদের এই বৈঠকে আড্ডা বা নববর্ষ উৎসব পালন। তো আমি একটা কবিতা দিয়ে শুরু করি। খুব দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর। আরেকটি কবিতার লাইন আমি বলি, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লেগে থাকে জ্যোৎস্নার চন্দন। এই যে দুটি কবিতা, এই কবিতা দুটিতে বাংলা ভাষা এবং বাঙালির প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা উচ্চারিত হয়েছে, যে অস্মিতার কথা বলা হয়েছে, যে আবেগের কথা বলা হয়েছে, আমার মনে হয় আর কোনো ভাষা লাগবে না আমাদের এই বাংলা ভাষাকে এত শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য। অনেকেই অনেক কথা লিখেছেন বাংলাকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, নববর্ষকে নিয়ে অনেক কবিতা, অনেক লেখা আছে, নিশ্চয়ই আছে, ভালো ভালো কবিতা রয়েছে। তো আমার মনে হয় এরপরে আর নতুন করে বলার কিছু নেই। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, আমি ওই সঞ্চালকের কথা ধরেই বলছি, যে আগে নিজের অন্তরটাকে রাঙিয়ে নাও, তারপরে অপরের অন্তরটাকে রাঙাবে। তিনি বলছেন যে আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যারা সারাদিন কপালে তিলক কেটে, গোটা গায়ে তিলক কেটে চিতাবাঘের মতন সেজে বসে থাকে। এটা বিবেকানন্দের কথা। কিন্তু তাদের অন্তর যদি পরিশুদ্ধ না হয়, তারা অন্যের কাছে কিন্তু পৌঁছতে পারবে না। আমি কথাটা কেন বললাম সেটার ব্যাখ্যা একটু দিই, রবীন্দ্রনাথের প্রসঙ্গ একটু এনে। রবীন্দ্রনাথ 1939 সালে শান্তিনিকেতনের ওই প্রাঙ্গণে, শ্যামলী প্রাঙ্গণে, সম্ভবত শ্যামলী প্রাঙ্গণে নববর্ষ উপলক্ষে বহু মানুষ তাকে অভিনন্দন জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য যেত। তো সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে বাঙালির তো প্রতিদিনই নববর্ষ, বাঙালির নতুন করে কি নববর্ষ পালনের কোনো প্রয়োজন আছে? আমাদের দেশে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের মধ্যে অসহায়, দরিদ্র, বঞ্চিত, নিপীড়িত মানুষের সংখ্যাই কিন্তু বেশি। এবং প্রতিদিন তাদেরকে লড়াই করে, যুদ্ধ করে তাদেরকে গাছাচ্ছাদরের সমস্যা মেটাতে হয়, তাদের পারিবারিক সমস্যা সমাধান করতে হয়, এবং সেটা প্রতিদিন করতে হয়। তাই যে নতুন করে তাদের কাছে নববর্ষ বলে কিছু নেই। তবে একটা পর্ব নিশ্চয়ই আছে, যে পর্বটাকে আমাদের মানতে হবে এবং আমাদের মেনে চলতে হবে। এবং সংস্কৃতি সম্পর্কে তিনি বলেছিলেন যে আমাদের, যেটা বিবেকানন্দ বলেছেন, যে আগে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, তারপরে তুমি অপরের অন্তরটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করো। তিনি বলছেন
যে আমাদের নিজের সংস্কৃতিকে আগে রক্ষা করতে হবে, বাঙালির সংস্কৃতিকে আগে রক্ষা করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের এই সংস্কৃতির মধ্যে ভিন্ন সংস্কৃতি প্রবেশ করতে পারবে না, এমন ব্যাপারটা কিন্তু নয়। আমাদের সংস্কৃতির মধ্যে ভিন্ন সংস্কৃতি নিশ্চয়ই প্রবেশ করবে, কিন্তু আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে সেই ভিন্ন সংস্কৃতি যেন আমাদের সংস্কৃতিকে গ্রাস না করে ফেলে। তাহলেই বুঝতে হবে, যদি গ্রাস করে ফেলে তাহলে বুঝতে হবে বাঙালির কিন্তু ঘোর দুর্দিন। আজকে প্রত্যেককেই তিনি বলেছেন যে পর্বকে সম্মান করতে হবে, কিন্তু সংস্কৃতিকেও সম্মান করতে হবে। আমাদের মাটির কাছে প্রণিপাত হতে হবে, যাতে আমরা আমাদের সংস্কৃতিকে না ভুলে অন্য সংস্কৃতির কাছে যাতে না আমরা পৌঁছে যেতে পারি। আমাদের কাছে অনেকে রয়েছেন এখানে, আমি তাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখবো। যে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা কথা টেনে এনে বলি যে ফ্রান্সে একটা সাহিত্য সম্মেলন হচ্ছে। সেই সাহিত্য সম্মেলনে বাঙালি বুদ্ধিজীবীদের অনেকেই কিন্তু গিয়ে পৌঁছেছে। ফরাসি বুদ্ধিজীবীও রয়েছেন, বিভিন্ন দেশের বুদ্ধিজীবীরা রয়েছেন, আমাদের শীর্ষেন্দু বাবু রয়েছেন সেখানে। তো ফরাসি বুদ্ধিজীবী শীর্ষেন্দু বাবুকে ডাকলেন কাছে, দেখে বলছেন যে এই যে দুজন বাঙালি, সেই বাঙালি দুজন কিন্তু পরস্পর ইংরেজিতে কথা বলছে। দুজন বাঙালি পরস্পর ইংরেজিতে কথা বলছে। তো সেই ফরাসি বুদ্ধিজীবী শীর্ষেন্দু বাবুকে বললেন যে এরা দুজন মানসিকভাবে সুস্থ তো? তো এই হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা যেই একটু লেখাপড়া শিখলাম, আমরা যেই একটু বাইরে যাওয়ার পাসপোর্ট পেয়ে গেলাম, আমরা ভাবলাম যে আমরাই আমাদের বাংলা সংস্কৃতির ধারক বাহক, আর বোধহয় কেউ নেই। আর একটা কথা, ছোট্ট কথা বলি, আমরা বাঙালিরা কিন্তু বাঙালির সব থেকে বড় শক্তি। এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আমরা অনেকের কাছ থেকেই পাবো যে কেন শত্রু। আমরা অনেকেই জানি, আমরা বাঙালি সংস্কৃতি রক্ষা করার জন্য অনেকেই দেখবেন ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা বিভিন্ন জায়গায় রয়েছে। দুর্গাপুজো বলে সবাই গিয়ে সেখানে ভিড়ে যাচ্ছে, সবাই দুর্গাপুজোয় অংশ নিচ্ছে, কিন্তু ওই ড্যাশিং পুশিং রয়েছে প্রত্যেকের মধ্যে, কেউ কাউকে সহ্য করতে পারে না। কিন্তু অন্যান্য ভাষার, আমি যেহেতু নবীনবাবু আছেন, আমি একটু ভিন্ন সংস্কৃতির কালচারে আমি চাকরি করে এসেছি, নবীনবাবু করেছেন। আমি খড়গপুরে তামিল, তেলেগু, হিন্দি ভাষাভাষী এবং বহু সংস্কৃতির মানুষের সঙ্গে চাকরি করেছি এবং দেখেছি যে বাঙালিকে তারা খুব একটা পাত্তা দিতে চায় না এবং বাঙালিকে তারা অত্যন্ত ঈর্ষা করে। আমার দীর্ঘ 36 বছরের চাকরি জীবনে আমি কিন্তু এটা অন্তরে খুব উপলব্ধি করেছি। যেহেতু আমি ভিন্ন সংস্কৃতি কালচারে ছিলাম এবং ভিন্ন সংস্কৃতির মানুষের সম্পর্কে এই ধারণাটা আমার কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি। এটা আমার নিজস্ব উপলব্ধি, হয়তো অনেকেই সেটা অন্যভাবে বলবেন। তো আমি এই একটা উদাহরণ দিচ্ছি যে একটি ছেলে কল্যাণীতে বাড়ি, আমাদের তো কলকাতার কথা বাদ দিন না, এখানে কোনো শিল্প নেই, কোনো কিছু নেই, কোনো ব্যাপার নেই। আমি কোনো রাজনীতি ফেরতে যাচ্ছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছি। তো বেশিরভাগ দেখবেন বাইরের দেশে চাকরি বাকরি করে। আমাদের দেশে, আমাদের মানে পশ্চিমবঙ্গে খুব একটা চাকরি বাকরি সেরকম সম্ভাবনা নেই, বাইরের দেশে চলে যায়। তো সেই ছেলেটি পুনেতে একটা ভালো জায়গাতে চাকরি পেয়েছে এবং তাকে অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়েছিল যে এই তারিখে তুমি এইখানে এসে পৌঁছাও। তো ছেলেটি যথারীতি কল্যাণী থেকে ট্রেনে চাপার আগে একবার ফোন করলেন যে স্যার আমি কিন্তু বেরিয়েছি, আমি ঠিক ওই তারিখেই গিয়ে জয়েন করবো। তো সেই মারাঠি ভদ্রলোক যিনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন বলে ডেকেছিলেন, তিনি বললেন তুমি বেরিয়েছো, আচ্ছা তুমি আর তোমাকে আর আসতে হবে না, তুমি বাড়িতে ফিরে যাও, আমরা এইখানকার স্থানীয় একজনকে নিয়ে নিয়েছি। তো এইটা কিন্তু, এই কালচার কিন্তু অন্যান্য প্রভিন্সে কিন্তু রয়েছে।
তাই তারা কিন্তু তাদের এলাকার মানুষকে যথেষ্ট গুরুত্ব দেয়, বাঙালিরা কিন্তু সেইভাবে অতটা গুরুত্ব দেয় না। আমার এই ব্যাপারে কিছু কিছু অভিজ্ঞতা রয়েছে বলে আমি একটু শেয়ার করলাম, কারণ আমার দুটো ছেলেই চাকরি করে, কেউ এখানে করে, কেউ বাইরে করে। তো তাদের কাছ থেকে শুনি এবং অন্যান্য অনেকের কাছ থেকে শুনি যে বাঙালি কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। তো এই কালচার থেকে আমাদের কিন্তু একটু বেরিয়ে আসতে হবে, শুধু নববর্ষ পালন করলে তো হবে না। আর আমি আর বেশি কথা বাড়াবো না, কারণ বঙ্গাব্দর প্রচলন নিয়ে আকবর করেছিলেন, সেটা সমর বলেছে। আরো অনেক কথা হবে, অনেকেরই কথা শুনবো আমরা। তো আমি একটু চলে যাচ্ছি, আমাদের নবীনবাবু রয়েছেন প্রথমে, একটু অনুরোধ করবো, বয়স্ক মানুষ, একটু নবীনবাবুকে একটু দেওয়ার জন্য অনুরোধ করবো। নমস্কার। 1433 সালের প্রারম্ভে আজকে নববন্ধু ক্লাবের উদ্যোগে বৈকালিক আড্ডা। এই বৈকালিক আড্ডা বলতে আমরা ছোটবেলায় যে কথাটা শুনতাম, যে বাবা মারা ধমকাতেন আমাদের, যে আড্ডা দিচ্ছিস, পড়াশুনো করছিস না ঠিক মতন, সেই আড্ডা আর এই আড্ডা কিন্তু এক নয়। এই আড্ডা মানে এলিট ক্লাসের আড্ডা, বুদ্ধিজীবীদের আড্ডা। এই নববর্ষের আড্ডা, এখানে বাঙালি অস্মিতা, বাঙালি আনা নিয়ে আমরা আড্ডায় বসি। ঠিক যেমন আমাদের অন্য যে বাঙালি উৎসব অনুষ্ঠানের মধ্যে দুর্গোৎসব এবং সরস্বতী পুজো। দুর্গোৎসবে আমরা নতুন জামা কাপড় পরি, পয়লা বৈশাখ নতুন জামা কাপড় পরি, সরস্বতী পুজোতে ছোট ছোট মেয়েরা শাড়ি পরে সাজে মায়েদের মতন করে। এইগুলো হচ্ছে বাঙালি অস্মিতা, বাঙালি আনা। আজকে অনুষ্ঠানের জন্যে পুলকবাবু কদিন ধরেই বলছিলেন যে আমরা যেন সেইটা কিছুটা মেনটেন করে আসি। তো আমরা অনেকেই সেটা মেনটেন করেছি, আসতে পেরেছি। আজকে এই আড্ডায় অনেক কথা হবে, অনেকে অনেক বিষয় নিয়ে আলোচনা করবেন। পুলকবাবু কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে বাঙালির এই সংস্কৃতি, বাঙালি আনা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষের কাছে একটা ঈর্ষার কারণ। সত্যিই বলেছেন। আমি দীর্ঘ কয়েক বছর খড়গপুর এবং মধ্যপ্রদেশের রায়পুর রেল কলোনিতে বাস করেছি। সেখানে দেখেছি যেন মিনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মানুষ এসে সেই কলোনিতে তাদের নিজের নিজের সংস্কৃতির চর্চা করছে। কিন্তু আমাদের সংস্কৃতির মতন কিন্তু এত ভালো কোথাও দেখিনি। মধ্যপ্রদেশে দুর্গাপূজায় আমি কলকাতার যাত্রা দল বুক করে নিয়ে যেতাম, আমার গ্রামের ঝাঁকিদের ঢাক বুক করে নিয়ে যেতাম। এইগুলো দেখে সেখানকার অন্য সংস্কৃতির যারা মানুষ, তাদের কাছে আমাদের যাত্রাপালায় যখন মহিষাসুরমর্দিনীর
অভিনয় ফুটে উঠত, তখন তারা অবাক হয়ে দেখত। তো এই ধরনের বাঙালি সংস্কৃতি, বাঙালি আনা, আমরা যার জন্য খুব গর্ব বোধ করি। আজকের এই আড্ডাতে সেই ধরনের অনেক কিছু আমরা পাবো, ফুটে উঠবে আলোচনায়, অনেকেই সমৃদ্ধ করবেন। আমি তাড়াতাড়ি চলে যাব শারীরিক প্রতিবন্ধকতার জন্য, তাই কবিতা পাঠ সেরে নিচ্ছি, পরে আর সময় পাবো না। কবিতা পাঠ করে কিন্তু আমি আমার কথা শেষ করব। আমার কবিতা জ্ঞান আলোকে নববর্ষ। নতুন বর্ষ জাগায় হর্ষ, পুরাতন চলে যায়, পঞ্চবটির শাখায় পাখিরা নতুনের গান গায়। ভাগীরথী তীরে মলয় সমীরে প্রেম সঙ্গীত ভাসে, যত মত তত পথ সনাতন মন্ত্র স্মরণে আসে। ভোরের সূর্য আলো জেলে দেয় ভবতারিণীর ঘরে, দূর থেকে দেখে রানী রাসমণি দেবীকে প্রণাম করে। জুঁই চামেলিতে টগর বেলিতে সেজেছে পূজার ডালা, মায়ের গলায় শোভে সৌরভে ভক্তি জবার মালা। অনাহত ধ্বনি বলে কানে কানে, টাকা মাটি মাটি টাকা, নির্জন বাসে জপ ধ্যান করে যায় ইষ্টকে ডাকা। কলমির দল পায় অবিরল গুচ্ছ জ্ঞানের শোভা, ঝলমল করে আশার আলোতে বর্ষবরণ সভা। সরল কথায় মুখে মুখে যার ফেরে পঞ্চম বেদ, শিবে শিবে সব একাকার হয় মুছে যায় ভেদাভেদ। বৈঠকে বসে নরেন্দ্রনাথ একতারা হাতে নিয়ে শিব জ্ঞানে জীব সেবার কথায় গান বাঁধে সুর দিয়ে। স্টার থিয়েটারে জলসায় আজ গিরিশ ঘোষের গান, বিশ্ব মানব সবাই আমরা এক জাতি এক প্রাণ। শিকাগো শহরে সর্বধর্ম সমন্বয়ের গীতে আজ বিবেকের আহ্বানে হবে সেখানেও যথারীতি। নমস্কার। পদ্ম মন মন্দিরে বিগ্রহ আজ ভাঙা, মন মন্দিরে বিগ্রহ আজ ভাঙা, বাংলার রসে সাজিয়েছে নৈবেদ্য, আমরা বাঙালি বাংলার ভুবনডাঙ্গা। সেই বাংলার ভুবনডাঙ্গা নববন্ধু কল্যাণ সংঘের শক্তিপদ দত্ত মঞ্চে বৈঠকি আয়োজন। বাঙালির আবেগের, বাঙালির উষ্ণতার স্পর্শে একটু ঝালিয়ে নেবার, নতুন করে একাত্ম হবার, পুরাতনকে ফেলে নতুনকে পাবার, নতুনকে আহ্বান জানাবার বর্ষবরণ উৎসব। কবিতা পাঠে কবি মানসী সাহু। এই অনুষ্ঠানে আমার প্রথম আসা, তো এখানে এসে খুব ভালোই লাগছে। আর পুলকবাবুর আহ্বানে এসেছি, সঙ্গে নিয়ে এসেছেন আমাকে অরূপ ভূঁইয়া বাবু। আর প্রথম থেকে আমি খুব মনোযোগ সহকারে শুনেছি, কারণ অনেকে চেনা, অনেকে চেনা অতটা না, তো অনেক অনুষ্ঠানে ওনাদের দেখেছি। তো যাই হোক, ভালোই লেগেছে। আর প্রথমে কবিতা পড়ার সৌভাগ্য, প্রথমবার এসে, এটা তো মানে কি যে আনন্দকর সে বলা যাবে না। তো যাই হোক, আমারই লেখা কবিতা আমি পাঠ করছি। কবিতাটির নাম নির্মাণ। শ্রাবণ সঙ্গম শেষে পড়ে থাকে নদীটির পাঁজর, নুড়ির জাদু, ক্ষতের উপমা। তারপর ফিরে আসে যাপিত জ্যোৎস্না, একতারা, ঘনীভূত রাত্রির সুখ। তবু চুম্বন বালুচর, বাদামি বিলাস আঁকো। পরের কবিতা। প্রাচীন রোগে আক্রান্ত মধ্যবিত্ত জ্যামিতি,
যেখানে শূন্যতা অপরাধহীন, দেবতা ও শাসক একে একে অপরের প্রতিবিম্ব। তুমি যতই বিনয়ী হবে, আলোর বৃত্ত কমতে কমতে শূন্য। আলোর পথ দেখালেও সেই আলোতেই মানুষ অন্ধ হয়। নমস্কার, ধন্যবাদ সবাইকে। অচেনা পণ্ডিত। সমীরবাবু, আমরা এখানে ডেকেছিলাম। আমার প্রথম কবিতা কাল বৈশাখী। কাল যার হাত থেকে চায়ের পেয়ালা তুলে নিলে নিশ্চয়ই তোমার কেউ, তাহলে তাকে নিয়ে সেই তীর্থ থেকে ঘুরে এসো একদিন, যেখানে এক অসহায় মা ভিক্ষাবৃত্তি করে, বলেন আমাকে ভোট দিন। বাড়ি বাড়ি গিয়ে বলেন আমাকে ভিক্ষা দিন। হ্যাঁ, দলীয় তকমা উনি লাগিয়েই ফেলেছেন। গলায় উত্তরিয়ে পড়েছেন, মনে পড়েছেন বেড়ি, পায়ে পড়েছেন শেকল। খুলবে কি করে উনি নিজেই জানেন না, হয়তো জানার প্রয়োজন তো ওনার নেই। বাতাসের আলোড়নে বুঝেই ফেলেছেন এখনই সমুদ্র উত্তাল হবে, উঠবে দারুণ ঝড়, সমস্ত অভিশাপের তরিগুলো ডুবে যাবে একের পর এক। উনি শুনতে পেয়েছেন অঙ্গীকারের কথা। এই বৈশাখে ঝড় উঠবে, তীব্র ঝড়। ভালোবাসার দোহাই দিয়ে যারা ফুল তুলে দেয় বিয়ার হাতে, সেসব ফুল তছনছ হয়ে যাবে। কোনোদিন এমন রঙিন দিন আসবে না যার অপ্রিয় চাদরে ঢাকা থাকে, অথচ ফুলবার পদ্ধতি জানা নেই কারো। দ্বিতীয় কবিতা অপ্রাসঙ্গিক দুটি। কৃত্তিবাস, তুমি মানব ইতিহাসের দলিল তৈরি করেছ, তারপরে তোমাকে শুনতে হচ্ছে সাগর পার করে কেউ না এলে তুমি নাকি কিছু করতে পারো না। রামী চণ্ডীদাসের প্রেম কাহিনী কারটা জানা, তবুও জাতির নামে বজ্জাতি সব চলতে থাকে সমান তালে। কবি জীবনানন্দ, তুমি বনলতা সেনকে অঙ্কন করেছ তোমার কলমে। তার চুলে বিম্বিসার নেশা দেখেছো হয়তো, কিভাবে নিজেকে সরিয়ে ফেললে এই অসার পৃথিবীর শরীর থেকে। কলকাতায় ট্রামের অস্তিত্ব কবে শেষ হয়ে গেছে, তাই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা মনে রাখার কথা নয়। তা সত্ত্বেও জীবনানন্দ সংখ্যা তৈরি হয়, সেভাবে আলোড়ন ফেলতে পারে কি? এভাবে পাগল পাড়া কিছু মানুষ এখনো ভাবে তোমাকে নিয়ে। তোমার বনলতা সেন এখনো বেঁচে থাকে চিরসবুজ বনানীর মাঝে। তেমনি করে কোনো এক নাম না জানা কবি তার কলমে ঠাঁই দিয়ে চলেছে বাস্তবের বনলতা সেনকে, যে শুধুমাত্র একটি কেন্দ্রবিন্দুতে জড়িয়ে থাকে তার শিল্প নিয়ে। যে হাসতে হাসতে বলতে পারে তোমার সৃষ্টি ভালো লাগে না কবি। তার দোসর বান্ধবীর চিরশত্রুতাকে উপেক্ষা করে চলতে থাকে কলম। জঞ্জাল ভরা এই পৃথিবীর বুকে ঠাঁই দিয়ে যাবে তার অদিতিকে এমনই অঙ্গীকার, যাকে না দেখেও বলতে পারে আমার এই দগ্ধ শরীর তুমি আরেকবার জ্বালিয়ে দিয়ে যেও অপ্রার সঙ্গে কোনো এক দুপুরের আগুনে। নমস্কার, ধন্যবাদ। চোখ চেয়েছিল ধুতি পাঞ্জাবি এবং লাল পাড় শাড়ির ঘরোয়ানা বাঙালিয়ানায় নববর্ষ উদযাপিত হোক। তবুও যারা যারা আজকে ধুতি পাঞ্জাবি পরে এসেছেন, আমার পক্ষ থেকে প্রত্যেককে নববর্ষের আরও অনেক শুভেচ্ছা জানালাম। আমার কবিতা দৃঢ়তা। নিকোনো উঠোনে আমি নববর্ষ চাই, তুলসী তলা, সন্ধ্যা প্রদীপ, ফুলের থালা, এসব এখন রূপকথা। কিন্তু এই সব আমাদের শিকড়, আমি তাকে ফিরিয়ে আনতে চাই। মায়ের ডাক এখন আর শুধু স্মৃতি, এটা আমার ভোরের অধিকার, আমি ফিরিয়ে আনতে চাই। কপালের চুমু, প্রণামের বিনম্রতা, আমি আবার শিখতে চাই মানুষ হওয়ার সহজ পাঠ। আজ আকাশে নীল কম, আমি নীল ফিরিয়ে আনবো। মাটিতে সবুজ কম, আমি সবুজ জন্মাবো। মানুষের ভেতরে মানুষ কম, আমি মানুষকে জাগাবো। জন্মদিনে পায়েস নেই, আমি আগুন জ্বালাবো, দুধ ফুটাবো, মিষ্টি গন্ধে ভরিয়ে দেব ঘর। নববর্ষ আসে অঙ্গীকার নিয়ে, আমি বলি অঙ্গীকার হারাবে না আর,
আমি তাকে বাঁচিয়ে রাখবো প্রতিদিন। বৃদ্ধাশ্রম ভরে উঠেছে, আমি ঘর ভরাবো। বৃদ্ধ উকিল ডিভোর্স করাচ্ছে, আমি সম্পর্ক জোড়ার ভাষা খুঁজবো। জঙ্গলে ফেলে দেওয়া শিশুর কান্না আমি শুনবো। নেতারা এখন স্বপ্ন বিলায়, আমি আর ভাসবো না অন্ধবিশ্বাসে। আমি প্রশ্ন করব, আমি জবাব চাইবো, আমি বদল আনবো। তবু আমি ডাকি না শুধুই, আমি তৈরি হই। হে বৈশাখ, তুমি এসো আর আমাকে আগুন দাও, পরিষ্কার করো, শক্ত করো আরো। ধুলো শুধু ঝরুক না, ধুলো উড়ে যাক চিরতরে। স্নিগ্ধতা শুধু আসুক না, সে থাকুক প্রতিদিন প্রতিক্ষণ। আমি আমি একদিনের উৎসব চাই না, আমি প্রতিদিনের পরিবর্তন চাই। আমি প্রতিদিন নববর্ষ চাই, আমি প্রতিদিন নতুন মানুষ হব। আমি প্রতিদিন এই পৃথিবীটাকে একটু ভালো করব, এই আমার অঙ্গীকার। শুভ হোক শুভ নববর্ষ। একটা নারীর টান, মানে আমার ঠাকুমার বাপের বাড়িও এইখানে, বিভূতি দত্ত, নকুল দত্ত এবং কালীবাবু দত্ত। আমি একজন জাতিগত শঙ্খশিল্পী, আর এই এলাকাতেও কিন্তু অনেক শঙ্খশিল্পীর বাস আছে। আবার একটু পূর্ব দিকে মানে মহাপ্রভু মন্দিরের পাশে আমার মামা বাড়ি, নন্দী বাড়ি। সুতরাং আমার টানটা একটু আলাদা। যাই হোক, আমি কবিতায় চলে আসছি। আমার কবিতা পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ দিলরে ডাক, নতুনের ডাক পুরাতন থাক। ধুলা মাখা পথ, পায়ে পায়ে শপথ, যত অন্ধকার নতুন পাতায় ঢেকে যাক। পয়লা বৈশাখ দিলরে ডাক। নতুন ভোরের ডাক এসেছে, উল্লাসে শিমুল পলাশ। গণতন্ত্রের মহামিলনে মানুষের উচ্ছ্বাস। তোমার জন্য অপেক্ষায় আগামীর ভবিষ্যৎ। তুমি বীর না কাপুরুষ, এটাই শেষ শপথ। বাংলার জয় গৌরবের বাজবে শাঁখ। পয়লা বৈশাখ দিলরে ডাক। আর দেরি নয়, বাঙালির ঘুমে চির যৌবন। সময় এসেছে ঘুম ভাঙার দিন এখন। বসন্তের কড়া রোদ, ক্ষণিকের কাল বৈশাখী। প্রকৃতির রূপ বদলায়, আমরাও কি কিছু শিখি। সূর্যটা ডুবে গেলে জ্যোৎস্নাটা থাক। পয়লা বৈশাখ দিলরে ডাক। নমস্কার। মঞ্চে উপবিষ্ট গুণীজনবর্গ এবং মঞ্চের বাইরে উপবিষ্ট কবিবর্গকে আমার সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আমি একালের পরশুরাম। আমি জাগ্রত মানুষের বিবেক, মানবতার পূজারী আমি। মনুষ্যত্বই আমার পরিচয়, আমি চমিত্তগ্নির পুত্র নই। হাতে নেই আমার কুঠার, অপরাহত দুর্জয় বুলেট আমার হাতে। স্বার্থান্বেষীদের ভিড়ে যাই মিশে, হিংসার সাম্রাজ্যবাদ উড়িয়ে করি সরকার। আমি একালের পরশুরাম। আমি কেবল নয় অনল, আমি একালের মহাকাল, জ্বলন্ত দাবানল। আমি বিষাদ ভরা সাহারা, আমি সাইক্লোন, আমি টাইফুন ঝড়ে চূর্ণিত চূর্ণি। আমি হিংসার লৌহ কবাট ভেঙে করি চুরমার। আমি উসর ঘুমে ফিরিয়ে আনি জাগরিত মহাপ্রাণ। আমি একালের পরশুরাম। নমস্কার। ধন্যবাদ। নববর্ষ ফিরে আসে প্রতি বৎসর। নব কিশলয়ে পত্রের কুড়ি অপেক্ষা করে নববর্ষের নূতন ফুল ফোটা। ছোট্ট শিশু বছরের শেষ রাতে জেগে থাকে নববর্ষের পয়লা বৈশাখের ভোরের অপেক্ষায়। আসে নববর্ষের পয়লা বৈশাখের নতুন সকাল। কিশোরের নতুন প্রেমে পড়া, নতুন পাজামা পাঞ্জাবিতে অপেক্ষা করে কিশোরী নববর্ষের লাজুক চাহনি। নববর্ষের সকালে বিপণীগুলি নতুন করে সেজে ওঠে সিদ্ধিদাতা গণেশের পূজার আয়োজনে। দোকানে দোকানে হাল খাতা, নতুন ক্যালেন্ডার আর মিষ্টি। নববর্ষ নিয়ে আছে গাছে গাছে নবপত্র, পুষ্প আর ফলের ডালি সাজিয়ে আম, লিচু, জামরুল। আর আছে পূজা, ব্রত, পার্বণ। আমাদের মনেও আছে নতুন আশা। পুরাতন বছরের না পাওয়ার গ্লানি মুছে যাক। ঈশ্বরের কাছে প্রার্থনা সকলের ভালো হোক, শুভ হোক। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক শুভেচ্ছা ও নব প্রেরণা। নমস্কার।
উপস্থিত প্রস্তুতি প্রেমী মানুষ যারা আজ বৈঠকে আড্ডায় সমবেত হয়েছে, প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাই। আমার কবিতা একটি ছোট্ট কবিতা, বাঙালির বৈশাখ। পুরানো সব হিসেব নিকেশ দেনা পাওনা ভুলে নতুন বছর নতুন রঙে সাজাও রঙিন ফুলে, হাজার আলোর স্বপ্ন নিয়ে জাগে সবার বুকে, এগিয়ে চলি সমুখ পানে চির নতুনের ডাকে। পুরানো বছরে হারিয়েছে যারা নিজেদের চাল চুলো, নতুন বছরে তাদের ঘরেও জ্বলুক আবার নবারুণের আলো। জীবন যুদ্ধে তারাও আবার বাঁচুক নতুন করে, পেটের ভাত আর মাথার ছাদ থাকুক প্রতি ঘরে। বাঙালির ঘরে বেঁচে থাক বৈশাখ, নতুন বছরে নতুন স্বপনে নতুনে নতুনে। সকালটা শুরু হয় কৃষকের এক চিলতে ফসলের কোণে, এক রাত ধুম দিয়ে নবপল্লবে পল্লবিত লতা গুলমরাজি। মনে পড়ে যায় হালখাতা আর কলকাতার ভীমনাগের দোকানের সুস্বাদু মিষ্টির কথা। দোকানে দোকানে সামনের বছরে ধারের খাতা খোলার লাইট। মনে পড়ে কবিগুরুর কথা, মনে পড়ে যায় কাল বৈশাখীর আমকুড়কর ধূম। ছেলেবেলার মায়ের বকুলে বাঙালির ঘরে বেণী মাধব, মদন গুপ্ত, নির্ঘণ্টনী নানান পরিকল্পনা। অবশেষে সুখে দুঃখে কাটে 12 মাসের শেষ চৈত্রের দিনটা। কাঠফাটা রোদ আর দাবদাহের অস্মিতা, বাঙালি আজও বেঁচে আছে। নমস্কার। ধন্যবাদ আমাদের মাননীয় অঞ্চল সভাপতি। ছোট্ট অত্রিজা কবিতা। এই বাঙালি সত্তা পার্বতী হতে আগামী দিনের প্রিয় দেবদত্তা। ছোট্ট অত্রিজার আত্মপ্রত্যয়ের কবিতা। ভাই ফোঁটা, কবি সুকুমার রায়ের লেখা। ভাই ফোঁটাতে বোনের বাড়ি জম এসেছে ওর, বন যমুনা বেগে ফোঁটা সাঁগ বাজলো কয়। বাবুল সোনার চাঁদ কপালে টিপ দিয়েছে পুষি, হোক না বিড়াল বন্তভূত বাবুল বেজায় খুশি। নমস্কার। অত্রিজা, শুভ নববর্ষ। বড়দেরকে শ্রদ্ধা প্রণাম, ছোটদেরকে ভালোবাসা ও সমবয়সীদের এক পৃথিবী শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা শুভেচ্ছা বার্তা বলছি পয়লা বৈশাখ। আমার পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তা, সেই আলোকে প্রাণের প্রদীপ জ্বালাও। বিশ্বাস ছিল সে আসে, ওই তিলকের পেরিয়ে বাউলের একতারা হাতে উদাসী সুরে। তার পিঙ্গল বাসে লেগে থাকে বাতাবি ফুলের রেণু, হিজল ফুলের নুপুর পায়ে তার ছান্দসিক সুর, আর গানের সুরে আলাপনে নবীনের আহ্বান। দক্ষিণা বাতাসের গায়ে ওড়ে নতুন বৈশাখের নতুন উত্তরীয়, রুদ্রের দীপ্তিতার আভরণ। দীপ্তময় চৈত্রের রৌদ্র পথে পথে গড়িয়েছে দুরন্ত বিকেলের দিকে, তখনই তার পথ মিলেছে বৈশাখে। পয়লা বৈশাখে রঙিন খামে লেখা চিঠি পড়া নিলে বড়ে যেত সে আসছে, জীর্ণতা মুছে আর ক্লান্তি দূর করে পূর্ণতার আশ্বাসে। সে চিঠিতে ছোটদের রঙিন আহ্বান, সেই আবার হালখাতায় গৃহস্থের জন্য ঋণ শোধের সতর্ক হুঁশিয়ার। চিঠির কাগজে তৈরি পতিঙ্গা বাতাসে ঘোরার সাথে সাথে সময়ের খণ্ডিত অস্তিত্বের এক বহর শেষ। বুঝেছি জীবনের একলা বৈশাখ পার হওয়ার পর। নীল সংক্রান্তির অনেক আগে থেকেই প্রকৃতির নিয়ম বদলানোর সাথে সাথে গৃহস্থের উঠানেও বদলে যেত গোবর জল দেওয়ার হাতের স্পর্শে। নিকানা উঠানে বৈশাখের প্রথম ফোর কেমন করে আসে সেই জিজ্ঞাসা নিয়ে ঘুম চোখে রাত্রি পার কলা। পয়লা বৈশাখের সূর্যের আলো মাটি স্পর্শ করার আগেই জাগিয়ে দিত ভেতরের কৌতূহল। প্রভাতে ঘুম জড়ানো চোখে দেখতাম বাবা কাকারা জমিতে উগান দিতে ব্যস্ত, মায়েরা সব সারা বছরে মঙ্গল দ্বীপের আলো জ্বালানোর কামনায় ব্যস্ত নববর্ষের পূজার আয়োজনে।
মন্দিরে মন্দিরে ধূপধুনার গন্ধ আর মঙ্গলধ্বনি যেন নতুন করে জেগে ওঠার, প্রাণের মন্দিরে আত্মজ্ঞানের, আত্মদর্শনের পূর্ণ হওয়ার সঞ্জীবন সুধা। সকাল দুপুরে গড়িয়ে যাওয়ার মাঝে 16 আনা বাঙালি আনায় রান্নার আয়োজন, সবার সাথে হৈহুল্লোড়ে উদরস্থ করার মধ্যে বাজত যেন সারা বছরের ঐক্যের সুর। মায়েদের বিশ্রাম ছিল বলে মনে হতো না। বিকেলের গধূলি বেলায় নববর্ষের সূর্য চুম্বন এঁকে যেত সীমান্ত প্রহরীর মতো। বেল, চুই, গন্ধরাজে সুবাস ছড়ানো সন্ধ্যার দক্ষিণা বাতাসে বড়রা দোকানে দোকানে হালখাতা সেরে মিষ্টির প্যাকেট নিয়ে যখন বাড়ি ফিরত, তখন জেগে থাকার ধৈর্য হারিয়ে ভাই বোনেরা ঘুমিয়ে পড়তাম। মা ডেকে ঘুম ভাঙাতো আমাদের। ঘুম জড়ানো চোখেই মায়ের ভাগ করে দেওয়া সেই মিষ্টির স্বাদ এখনো স্পষ্ট অনুভব করি। আমার সেদিনের একলা বৈশাখ এখন পয়লা বৈশাখ হয়ে আসে সময়ের প্রান্ত সীমানায়। অনুভব করি বদলে যাওয়া সময়ের অন্তহীন নির্লিপ্ততা। ভাল লাগে না কথার মাঝে ফিরে দেখা সেই আলোকে আমায় প্রাণের প্রদীপ জ্বালো আমার প্রথম পয়লা বৈশাখ। সবাই ভালো থাকবেন, সকলকে এক পৃথিবী শুভেচ্ছা, নমস্কার। অভিযানে সময়ের টান, চক্রবুহের অভিযানে সময়ের টান, মাধবীদির কণ্ঠে এখন বর্ষবরণের গান। এই মুহূর্তে কবি মাধবী বৃন্দা আদব। তাই যন্ত্রণা থাক। আমি যে কথাটা বলছিলাম এক্ষুনি আড্ডায়, আমি প্রথম থেকে খুব মনোযোগ সহকারে শুনছিলাম যে বাংলা ভাষায় বিদেশিতে গিয়ে দুই বাঙালি কবি ইংরাজিতে কথা বলছিল। বলে ওরা মানসিকভাবে সুস্থ তো। সত্যি বাংলা ভাষায় মাতৃভাষাকে অবজ্ঞা করা, যেটা আমরা যারা একটু আধটু লেখালেখি করি, আমরা যারা সংস্কৃতি জগতে আছে, তারা সত্যি এটা কষ্টে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। হচ্ছে না? আচ্ছা, আমার ছেলে বিদেশে পিএইচডি থিসিস সাবমিট করতে যাচ্ছে। তখন বলল, একটা লেখা পাঠিয়েছে যে থিসিসের মানে ভূমিকাটা। বলছে মা এটা দেখো। আমি সেটা পড়ে দেখলাম। আমি বলি বাবু এটা কি লিখেছো? বলছে মা নিয়ম আছে, যে নিয়ম আছে মাতৃভাষায় যে যা লিখতে পারে ইংরাজিও লিখবে, মাতৃভাষাও লিখবে। তাই আমি মাতৃভাষায় আমি যে পিএইচডি এই 6 বছর ধরে যা কাজ করলাম, সেটা আমি বাংলা ভাষায় লিখে তোমাকে দিলাম, দেখো কেমন হয়েছে। এই প্রসঙ্গে যারা মাতৃভাষাকে সম্মান করে, যারা করে, তারা কিন্তু মাতৃভাষা নিয়ে টানছে। এটা আমার ছেলে হলেও ডক্টর অরিন্দ্রম সামন্ত এই মহকুমা সাহিত্য একাডেমিতে টুকটাক লেখালেখি করে। যাকে সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কবিতা। আমার কবিতার নাম নববর্ষ। পুরানো সকল পথের সঞ্চয় যত করেছি আহরণ, মণিকাঞ্চন সম নববর্ষে তারে করি বিতরণ। পূর্ণারে শূন্য করে ঝুলি বাড়াইছি হাত, শূন্য ঝুলি পূর্ণ হবে বৈশাখের পরিপ্রণিপাত। পথের ধুলায় জমে থাকা পুরনো যত সব দেনা, স্মৃতি সুধা জমে থাকে হৃদয়ের কোণে। বৈশাখের করি বরণ অমৃতময় মনে। গ্লানি যদি থেকে থাকে হে পুরাতন, ব্যর্থতা যদি কিছু থেকে থাকে, দিনু বিসর্জন। হরষিত চিত নিত্য গীত মহা সমারোহ, আনন্দ উৎসবে পহেলা বৈশাখ থেকো অহরহ। নমস্কার, ধন্যবাদ। আমার কবিতাটা একটু অন্যরকম। আমি শুরু করি। কবিতার নাম নববর্ষ। শেষবারের মতো কাঠি পড়লো ঢাকে, শেষ পলাশ ঝরল ডাল থেকে, বসন্তের কোকিলের গলায় ললি।
ঘরের দেওয়ালের খুঁটে পুরাতন পায়রারা বিন্দগীত গাইলো আকাশের দিকে ছিল। রানী সরেন হাত সরিয়ে ডাকলো, উঠকি না, এখনো ঘুমাবি? বছরটা শেষ হয়ে গেছে, কাঠও ধোয়াই নিয়ে বুঝতে হবে এক মারাং গরু থাললে। টুকু থাম কি রে, বছরটা ভালো করে শেষ করতে হবে। গোটা বছর তুই তো নতুন বটে, ও জীবন উদলাই উঠেছে। সদ্য পাট ভাঙা সায়নী অরণ্যের টেস্টোস্টেরনের প্রভাবে সম্মোহন। তার ঘুম অরণ্যের ডাক উপেক্ষা করলো প্রথমবার, দ্বিতীয়বার জানালো একটা গোলাপানো। তারপর অনেকে তার প্রিয়তমা শব্দের সাথে বছর শেষের রাত্রি কাটালো অদ্ভুত করে। প্রিয়তমাকে আনতে হবে বছরের প্রথম দিনেই সবার সামনে, তেমনই কথা দিয়েছে। মুখ তার ঢাকা, দিনের আলোর ঢাকনায় রমেন যেটা চা খেতে খেতে দীর্ঘশ্বাস ফেললাম। আরো একটা বছর হারানো জীবন। কালু কাকার চায়ের স্বাদ অমৃত সমান, সবাই তাই বলে। হয়তো দাম একটু বেশি, তা হোক, ভিড় কিন্তু ভীষণ। আজ কারো পয়সা নেব না, আমি কিন্তু বলে দিলাম। আসলো সবাই। উঠে গেল ধীরাজবাবু, ফিরে এলো এক প্যাকেট মিষ্টি নিয়ে, সাথে 1 কিলো আমুলের দুধ। নমস্কার। যিনি আমাদের বাংলা ভাষার জনক, তাকে বাদ দিয়ে তো কোনো কিছু হয় না। তা আমার ঝুলিতে যেটুকু ছিল, নিজের লেখাও হলো, অথচ গানও হলো। দুটি কথা ভেবে আমি বিদ্যাসাগরকে পাওয়া জানি আমার লেখা আমার সুরে গান গাইছি। এই বাংলার মাটি পূর্ণ কোথায় জন্ম নিয়ে ধন্য আমি, তোমার পদ ধুলে খানে দেশে বারে বারে, তাই তো নমি, বারে বারে, তাই তো নমি। এই বাংলার মাটি পূর্ণ কোথায় জন্ম নিয়ে ধন্য আমি, তোমার পদ ধুলে খানে দেশে বারে বারে, তাই তো নমি, বারে বারে, তাই তো নমি। অন্ধকার কত ভাঙলে আগুন, সংকল পেয়েছিলে অনর খবর, দেখলো হয়ে তুমি মুছিয়ে দিতেন বালিকা বিধবাদের চোখের জল। ব্যথিতের দুঃখ ছিল সদাই কাজল, নামটি তোমার কাইবার সাগর। সদাই কাজল, নামটি তোমার কাইবার সাগর। জ্ঞানের আলো ছাতায় ছড়া, হৃদয় ছিল যে রত্ন আতর। বাংলা ভাষার নবজীবন দিলে ধন্যই ধন্য তুমি। জ্ঞানের সাগর আমি তোমারে নমি, দয়ার সাগর আমি তোমারে নমি, শিক্ষা সাগর আমি তোমারে নমি। বারে বারে শুধু তোমারে নমি, বারে বারে শুধু তোমারে নমি, বারে বারে শুধু তোমারে নমি। এটা ঠিক নয়? তাপস করিল মহোদয়, তারপরে তারপদবাবুর ছোট কবিতা আবৃত্তি শুনে নেব, দিয়ে গীতি আলেখ্যে, তারপরে চট্টোপাধ্যায়।
তারাপদ চ্যাটার্জি, বললাম তারাপদ চ্যাটার্জি কবিতা আবৃত্তি। এবং উপস্থিত সমস্ত গুণী শিল্পীদের আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। অডিয়েন্সে উপস্থিত সকলকেই আমি শুভ নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা নিবেদন করছি। আমি একটি ক্ষুদ্র আবৃত্তিকার। আমি ভাষণ দিতে জানি না, আমি আবৃত্তিকার। আবৃত্তিটা আমার প্যাশন, আমি আবৃত্তি করছি। রবীন্দ্রনাথের কবিতা বৈশাখ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটা জাল, তব ক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল। কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়া মূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষণ অদৃষ্ট নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে। নিঃশব্দ প্রকট ছায়া মূর্তি তব অনুচর।
মদ্দস্রবে শশীজে হুদাস রহি রহি দহি দহি উগ্র বেগে উঠেছে ঘুরিয়া আবর্তিয়া তৃণবর্ণ পূর্ণ ছন্দে শূন্যে আলোড়িয়া চূর্ণ রে দুরাস মদ্দস্রবে শশীজে হুদাস দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বস আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষাতীর্ণ মাঠে উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী জ্বলিতেছে সম্মুখে তোমার ললোক চিদাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্ত বিগত বৎসর পরিভস্য সার চিতা জলে সম্মুখে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ উদাস উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণ বামে যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ পরিমাণ হে বৈরাগী কর শান্তি পাঠ সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাগ বিশ্ব করে ক্রান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শান্ত স্বরে অসত্য ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ভুক্তার ক্ষুব্ধ ধুলা সমর গগনে পরদেশ নিকুঞ্জের কলিত পুলিশ মন্ধসনে আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার গেরু অবস্থাঞ্চল দাওপাতি নবস্থলে বিশাল বৈরাগ্যে আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নর নারী হিয়া চিন্তায় বিকল দাওপাতি গেরু অঞ্চল ছাড়াক হে রুদ্র বৈশাখ ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগে উঠি বাহিরিব তারে সেই রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ। নমস্কার, ধন্যবাদ। তারাপতি বাবু কবিতা পাঠ করলেন, অত্যন্ত ভালো লাগলো আমাদের সবাই। এই মুহূর্তে কবি শীতল চন্দ্র সমর্থ বর্ষিয়ান কবি, প্রস্তুত থাকবেন অপূর্ব মানিক আর আমাদের মদন মোহন চক্রবর্তী। বিশাল বড় কবিতা বলেন উনি, মদন মোহন চক্রবর্তীর কবিতা বিশাল বড়, উনি বলবেন। তারপরে আমরা তাপস বাবু, মঙ্গল বাবু আছে, এনাদের কিছু কথা শুনে গীতি আলোকের পথে পা বাড়িয়ে দেবো বাবুর কথা মতো। না না, কেউ যাবে না, প্রথমে বলে দিয়েছি আমাদের কবি বন্ধুরা অত্যন্ত ভালো, এনারা কেউই যাবেন না, সবাই থাকবেন। সবাইকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি আমার একটি কবিতা বলছি। কবিতার নাম এক মুঠো রোদ্দুর। একটুখানি রোদ্দুর উঁকি মারে জানালা, বলে কাছে আয় কাছে আয়। মা বলে ঘুমায় মরুর, ওরে বেটা আদো বলে খোকা বলে ঘুরে নামা জানলাটা। পাখি সব দেখে উঠে কিচিমিচি করে রবে, এখনই রোদ এসে আলোয় নূতন ভরাবে। পদ্মকলি ডুব সাঁতার দিতেছে, ফুলে ফুলে কলিতে গুঞ্জরণে মেতেছে। গৃহবধূ ঘাটে চলে গুনগুন গান পেয়ে, পুরোহিত চারিদিক শিউলির গন্ধ পেয়ে। গোপাল লইয়া চলে বেনু হাতে রাখালিয়া, কোমরে বসন বাঁধে এক মুঠো রোদ নিয়া। নমস্কার। তারপর তাপস বাবু, মঙ্গল প্রসাদ বাবুর হাত দিয়ে, অরূপ বাবুর হাত দিয়ে আমরা গীতি আলোকে চলে যাবো। একেবারে ছোট কবিতা, যদি শুভেচ্ছা বার্তা। 33 বঙ্গাব্দে আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এখানে বন্ধুবর পুলক রায় উদ্যোগে আমি মোটামুটি এই কবিতা লেখাটা সব শুরু করেছি, সেই জন্যে আমি পুলক রায়কে ধন্যবাদ জানাই। আমার কবিতার নাম তৃষা। স্বপ্নের ঘরে বাজছে অবিরত, অতৃপ্ত আমার অবিরত ক্রন্দন ধ্বনি। দাও 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 চাওয়া পাওয়ার চিরায়ত সংগ্রাম, বন্ধ কবাটে খা পড়ছে অবিরত। পছন্দ অপছন্দের সংগ্রামের ভিড়, ঘর বিছানা অর্থ নারী, চোখের মূর্তি তৃষ্ণা অবিরাম। দাও 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 প্রেম থেকে পরিতাপ, তা থেকে মৃত্যু পর্যন্ত ক্ষিপ্র গতিবিধি, যা বা রহস্যে উদ্দাম। দাও দাও দাও। নমস্কার। শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানি।
শুভ নববর্ষ তৃতীয় শুভেচ্ছা। সবার থেকে বড় তুমি বেশ বড় গতানুগতিক বছরটা শেষ হলো, শেষ দিয়ে শুরু কি করে কাটবে দিন বুক দুরুদ, কাকে দেব ভোট আর কাকে দেব ভেট, ভাবতে ভাবতে মোর মাথা হতে হেট। দুনিয়াটা গোল মেলে ভালো বলি কারে, সবাই আপন দোষ থাকে অন্য ঘাড়ে। গণদেবতার লাগিয়ে কামনা করি, দশের কল্যাণ করে এই জীবন ধরি। শান্তি সমৃদ্ধি শান্তিতে হয়ে আগুয়ান, বিশ্বের শ্রেষ্ঠ হয় যেন ভারত মহান। নমস্কার। হর্ষরূপীয় মদন সবাইকে যথাস্থানে যথাযোগ্য সম্ভাষণ। গতকাল বাংলাদেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে। সেখানে একটি পত্রিকা দৈনিক কলম সৈনিকে নববর্ষ ভাবনা কাছে 4টা লাইন আমি পড়ে শোনাচ্ছি। নববর্ষ ভাবনা এটি বিশেষ প্রবন্ধ ঢাকা থেকে বেরিয়েছে, কলম সৈনিক দৈনিক সংবাদপত্র। হে নতুন দেখা দিক আর বা, হে নতুন জন্মের প্রথম শুভক্ষণ, শুভকে নিয়ে ত্যাগ পুরাতন। হে বৈশাখ বৈশাখ তুমি দিলে ডাক, নববর্ষের দিলে ডাক। ভুলে যাও পুরাতনে, পুরাতন পিছনে পড়ে থাক, পড়ে থাক, পড়ে থাক। নতুন জীবনের সৃষ্টি ঝরিয়ে দিলে তার বৃষ্টি, হলো নবপ্রজন্মের সৃষ্টি। শান্তি বাতাবরণে এসো এসো করি স্নান, সূচি করি পবিত্র মন প্রাণ, গাই মানবতার গান। সাম্য মৈত্র, সাম্য মৈত্রী প্রগতি ঐক্যতান, একতার জয়গান। উই আর বোথ সেন্স টুগেদার, উই শ্যাল ওভারকাম, ও ডিপ ইন মাই হার্ট লিভ টুগেদার। উই আর নট অ্যালোন, আমরা একই তরণের যাত্রী। ভাববন্ধনে করো আলিঙ্গন, তাই লেখকের লেখনীতে উঠে আসুক শান্তির কথা, জয়গান। একসাথে করো সঙ্গীত ঐক্যতান, বাংলা নববর্ষে লেখকের এই অবদান। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ বাবু। নববর্ষ মাইক্রোফোনটা হাতে নিচ্ছি, আমার বুকটা কাঁপছে কিন্তু, কারণ সবাই ছটফট করছে। একটু হালখাতায় চলে যাই। বৈঠকি আড্ডা অনেক মানে কি বলবো, প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আজকের দিনে প্রত্যন্ত গ্রামে, মানে আমাদের সামনে যারা অভিজিৎ বা অরুণাভ ইত্যাদি বসে আছে, তাদের জন্মের অনেক আগের ঘটনা বলছি, একটু শোনা ভালো। এবং আমরা যারা আছি আমাদের বয়সী তারা একটু শেয়ার করবো। গ্রামে 2-3টি মাত্র দোকান থাকতো, একটি ছোট্ট করে কাপড়ের দোকান, মুদি দোকান। সেখান থেকে চিঠি আসতো, অভিভাবকরা কিন্তু ভয় কাঁপতো, রে সারা বছরের দেনাটা শোধ করতে হবে। আমরা খুব আনন্দে থাকতাম যে আজকে একটা 2-4টে লাড্ডু পাবো। আর খুব সত্যি কথা বলছি, লাড্ডুর থেকেও একটু থাকতো যে একটা ক্যালেন্ডার পাবো, সেই ক্যালেন্ডারেতে থাকবে রথারূঢ় নেতাজি অর্পিতা, নেতাজি থাকবে, কিংবা বুদ্ধ আমাদের স্বামীজি থাকবেন, এরকম একটা ছবির আশা করতাম। আর নাহলে আশা করতাম যে অন্তত দুর্গার ছবি থাকবে। এবং লজ্জা না করেই বলি, দুর্গার যখন ছবিটা দেখতাম আমরা, দুর্গার মুখটা দেখতাম না। ছোটবেলা থেকে আমরা আগে মহিষাসুরকে দেখতাম যে তার পেশিগুলো কেমন ব্যায়াম করে আমরা পেশিগুলো এরকম তৈরি করব। আরও একটা যুগে চলে যাচ্ছি, অরুণাভ কিছু মনে করবে না, আমরা সিংহটাকে খুব ভালো করে লক্ষ্য করতাম, সিংহ পেটের নিচেটাও লক্ষ্য করতাম, লিপস্টিকটা কেমন বানিয়েছে সেইটা আমরা আগে লক্ষ্য করতাম। তো সে হাল খাতার কিন্তু আবার বলছি মিষ্টির থেকেও ওই ছবিগুলোর দিকে আমাদের নজর থাকতো। এখন উল্টোটা হয়েছে, এখন দোকানদাররা যখন নিমন্ত্রণ করে তারা টেনশনে থাকে যে আমি পুলকবাবুকে, আমি মদনবাবুকে, আমি আমাদের শত্রুঘ্নবাবুকে আমন্ত্রণ জানালাম, তো ওনারা আসবেন তো, কারণ ধারের খাতায় কেউ নেই, তবুও তারা আমন্ত্রণ জানাচ্ছে এই কারণে যে আমার খদ্দেরটা ধরা থাকলো। এই দুটো দিক তৈরি হয়ে গেছে এখন হাল খাতায়। আজকে হাল খাতা আছে, আমরা ছটফট করছেন, আমরাও আজকে বিশেষ করে গীতালোকেরা সবাই শুনবেন। আর পুলকবাবুর আবেদনে একটি কবিতা নিয়ে লিখে নিয়ে এসেছিলাম। আমি যেটা বারবার করি যে আমরা যখন যে কোনো ক্ষেত্রে, আমি ব্যবসার ক্ষেত্রে করি, চাকরি বাকরির ক্ষেত্রে, এমনকি কবিতা লিখে কবিদের ক্ষেত্রেও যদি ওপরে উঠতে চাই, আমাদের পথটা যেন পরিষ্কার হয়। একটা জায়গায় 2-1 জায়গায় কথা বলেছি, হয়তো তারাশঙ্কর বাবু বা এরকম কিছু লোক একটু ভাবছে কিছু রুড়ো হয়ে যাচ্ছে, সেটা নয়।
আজকে নববর্ষে নতুন করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভালো লাগছে, এই একটা ঐতিহাস প্রসিদ্ধ জায়গায় আমরা এসে বসে আছি কিন্তু বাসুদেবপুর। আর নববন্ধু কল্যাণ সংঘেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা আজকে এরকম বৈঠকটা করতে দিয়েছে আমাদেরকে। আজ সবাই ক্লান্ত, কবিরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে। তো যেটা বলছিলাম আমি, যে সবাই যেন আমাদের পথটা সততার মধ্যে থাকি। আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন বলতেন যে আমরা যদি দেশকে সময় দিতেই চাই তাহলে ফুলের মতো আমাদেরকে পবিত্র করে নিতে হবে সবাইকে। বেলুর কবিতাটা শোনাচ্ছি আমার ওই আকাঙ্ক্ষাটা নিয়ে, যে সবাই আমরা সৎ পথে চলবো, সৎ পথের সিঁড়ি দিয়ে আমরা আগাবো। সুবোধ সরকারের বেলুর। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরের সিঁড়ি ধরছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে কাউকে আমি ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো ছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে এ আমি কখনো দেখিনি। শীতপজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটিকে। মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়, যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। ভালো থাকবেন সব। মঙ্গল প্রসাদ মাইতি, নতুন করে নামের কিছু বলবো না, বহু দূর থেকে ছুটে এসেছেন, এখনো অপেক্ষা করছেন। নারাজল ইত্যাদি চারিদিক ঘুরে ফিরে তার কাছে যাচ্ছি আমরা। পুরনো বছর নিয়েছে বিদায়, এসেছে নতুন দিন, হৃদয় মাঝে কলধ্বনি বাজছে খুশির দিন। মলিন চাদর গিয়েছে সরে, সূর্যটা লালে লাল, রঙের মশাল দিয়েছে কেলে কৃষ্ণচূড়ার ডাল। নতুন শোভায় শোভিত ভুবন, আনন্দ দিকে দিকে, যায় না রাখা বন্দি করে স্বপ্নের পাখিটিকে। প্রাণের গভীরে দারুণ মজা, উচ্ছ্বাস ভালোবাসা, ভালোয় কাটুক সবার জীবন, এই তো মনের আশা। সকলকে বাংলা শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। মঞ্চে যারা আছেন, মঞ্চের উপরে যারা আছেন, সবাই আমরা একই। সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা। ভালো থাকুন। যা বলার বলে দিয়েছেন, আর আমি এখন যা বলার বলবো বলতে ঋদ্ধিপালকে, ঋদ্ধিকে ডাকছি আমি। ও একটা ছোট নাচ করেই আমরা গীতি আলেপে চলে যাবো। একেবারে ছোট শিশু শিল্পী, লাইব্রেরি আমাদের ছোট্ট বন্ধু, ওর পরেই আমরা গীতি আলেপে যাবো। তারপরে আমাদের অনেক কবিরা আছেন, আবার কবিতা পাঠে চলে আসবো। ঋদ্ধি ঋদ্ধির নাচের পরেই কিন্তু আমাদের গীতি। কাজে এই জায়গাটা নিয়ে রিসার্চ করাটা আমার মনে হয় প্রয়োজন। মানে শুভ ব্যানার্জি আবির চট্টোপাধ্যায়কে দিয়ে তিনি সুবর্ণ সেন চরিত্রটি করিয়েছেন। আমাদের নিজেদেরই বোধহয় সুবর্ণ সেন হয়ে ওঠাটা উচিত, না হলে আমরা বাঙালির কালচারটাকে কখনোই বুঝতে পারি না। এবং ওই রেসপেক্টে দাঁড়িয়ে আপনারা আরেকটা বিষয়ে যদি খুব ভালো করে দেখেন, আপনারা বুঝতে পারবেন যে বাঙালির যে স্বাধীনতা সংগ্রাম, আমি ভারতবর্ষ তো অবশ্যই, কিন্তু আমি বাংলা শব্দটা মেনশন করছি বারবার, যে অনেক সময় আপনারা অবাক হয়ে যাবেন, সিদ্ধিদাতার কাছে প্রণাম জানিয়ে বিপ্লবীরা, তারা কিন্তু বিপ্লবী মূলক যে কাজকর্ম তার কিন্তু শিডিউল প্রকাশ করতো। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে নতুন খাতা করা হয়, বিপ্লবীরা কিন্তু সেটা মূলত শিখেছিল যে আমাদের বছরে কি কি টার্গেট আমরা রাখছি। অচিন্ত কুমার সেনগুপ্তর যে উদ্যোগ খড়গ রয়েছে, অর্থাৎ যার উপর বেস করে নেতাজি মূলত করা হয়েছিল, নেতাজি সিরিয়ালটি করা হয়েছিল, সেখানে কমপ্লিট বলা রয়েছে যে বাঙালির যে ঘরানা বা বাঙালির যে চেতনা, তা কিন্তু বাঙালি প্রতিটি পূজা পার্বণের সাথে কিন্তু তার সাথে কানেকশন আছে। অর্থাৎ আপনার যে হুল্লোড় বা আপনার যে চেতনা বা আপনার যে পার্বণ, সেই পার্বণটা কিন্তু নেহাত পার্বণ নয়, তার আবেগটা কিন্তু নেহাত আবেগ নয়। যে আবেগের মাঝখানেও কিন্তু আরেকটি আবেগ রয়েছে, যেটা অবশ্যই আউটওয়ার্ল্ডে কিন্তু সেই বিষয়ে আলোচনাটা কিন্তু হয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন লিখছেন এসো হে বৈশাখ, যদি আমরা খুব ভালোভাবে দেখি, তিনি কিন্তু একটা সৃষ্টির কথা কিন্তু তিনি বলছেন, দূর হয়ে যাক যাক যাক। অর্থাৎ
শুধুমাত্র কি একটি বছরের যাবতীয় বিষয়কে তিনি চাক 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 করে দিচ্ছেন? মানে আমরা একটা বিষয় ভাবছি যে পুরাতন স্মৃতি যা আছে তাকে তিনি বিদায় করতে বলছেন, এখানে কিন্তু শুধু তা নয়, তিনি যেটা বলতে চাইছেন অ্যাকচুয়ালি যে আমরা মনে রাখবো সেইটাকে আমরা নতুন করে রিফার্বিশ করি। অর্থাৎ আজকে দিনে দাঁড়িয়ে যেখানে আমরা বলি যে একটা কোনো ছবি খারাপ হয়ে গেলে আমরা এডিট করে নেব, সেখানে কিন্তু বিশ্বকবি বলছেন যে আমরা সেটার মাধ্যমে মনের যে অঙ্গন সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বিষয়টাকে সমৃদ্ধ করব। নববর্ষের গুরুত্ব কিন্তু এখানে শুধুমাত্র হালখাতা করলাম বা অন্য কিছু এরকম কিন্তু নয়। শোভাবাজারের রাজবাড়িতে, চানবাজারের রাজবাড়িতে, মহিষাদলের রাজবাড়িতে এবং যদি খুব খোঁজ নিয়ে দেখা যায় আমাদের নাড়াজোলের যে রাজবাড়ি আছে, চারার যে রাজবাড়ি আছে, এবং আমার যে জন্মস্থান ঘাটালে আমার জন্মস্থান হলেও আমার যে অ্যানসেস্ট্রাল হোম ঈশ্বরপুর, সেইখানে যে মূলত দেব পরিবার আছে, যদি প্রত্যেকটা একটা শিডিউল করা হয় আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকবার কিন্তু সেখান থেকে উৎসাহ প্রদান করা হতো যে কিভাবে মানুষের স্তরে এবং আর্থিক নিরাপত্তার একটা অংশ হিসাবে নববর্ষকে পালন করা উচিত বা পালন করা হয়। ভালোভাবে দেখেছি কিভাবে নববর্ষ বিষয়টি কিন্তু পালন করা হয়ে আসছে। এবার স্বাধীনতার পরবর্তী যে সময়কাল, সেখানেও কিন্তু আমরা দেখে আসছি যে নববর্ষের একটি আলাদা গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়কালে আমরা দেখেছি যে বিখ্যাত যে বাপুজি কেক বা অন্যান্য ধরনের যে বিষয়গুলো এবং আরো নানা ধরনের যে ফ্যাক্টরি, তার কিন্তু বিকাশ লাভ করেছে এই নববর্ষের সময়তেই। এই যে সিদ্ধিদাতা গণেশের পুজো, হ্যাঁ, সেই বিষয়টিও কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে রয়েছে, যেটা অনেকে করেন যে গণেশ পুজোর সময় যেটি হয় এটি মূলত কিন্তু আমাদের বাঙালির কালচার কিন্তু নয়। তার মানে এটা বলছি না যে এইটা করা যাবে না। আমরা কোনোদিনই যারা আমরা সংস্কৃতি মুখর মানুষ, আমরা কখনোই বর্জনের পক্ষে নই, আমরা গ্রহণের পক্ষে। কিন্তু দেখতে হবে যে আমরা প্লুরালিস্টিক হয়ে যেন আমাদের মধ্যে যে নিজস্ব সত্তা সেটা যেন না বিনাশ হয়। অর্থাৎ আমরা গ্রহণ করব সবটাই, রিসিভ করব সবটাই, কিন্তু তার মধ্যে যেন কখনো এমন বিষয় না হয় যে সেই বিষয়টার মাধ্যমে আমরা আমাদের সত্তাটা হারিয়ে ফেলি। ইউনিকনেস রাখতে হবে, কিন্তু দুটো বিষয় পাশাপাশি থাকতে পারে, কিন্তু দুটো বিষয়কে মিক্সড করে দিলে কিন্তু আমার এখানে চলবে না, তাহলে সত্তাটি বিনষ্ট হয়ে পড়বে। তখনই কালচারাল হেজেমানি বিষয়টি চলে আসে, তখনই আমরা প্লুরালিস্টিক বিষয়টি চলে আসে। কাজেই আমাদের যেটি মনে হয়েছে যে আমাদের একটু ভিন্নভাবে ভাবতে হবে। আপনারা একটা বিষয় জানলে খুব ভালোভাবে অবাক হয়ে যাবেন, যদি আপনারা এই যে বাঙালিকে নিয়ে বিভিন্ন বিষয়কে আলোচনা হয়, গোয়েন্দা গল্প মূলত আমরা জানি যে এটি মূলত বিদেশের কাছ থেকে এসেছে এবং প্রথমে আমরা শার্লক হোমসে চলে যাই, এডগার অ্যালান পোতে চলে যাই, ঠিক আছে, কিন্তু আমাদের যে নিজস্ব সেন্স, আমাদের যে সিক্স সেন্স, সেটা কিন্তু বরাবরই ছিল। কল্প বিজ্ঞান এই যে স্ট্রিম লাইনটা যতই বিদেশের দিকে এগোক না কেন, এর কিন্তু প্রথম যে ধারা সেটা কিন্তু তৈরি হয়েছিল কিন্তু আমাদেরই দেশে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের যে পুরাণ, সেই পুরাণের যে মধ্যে যা কিছু বিষয় দেখানো হয়েছে তা কিন্তু একটি সায়েন্স ফিকশন বললেও কিন্তু আমাদের কোনো কিছু ভুল বলা হবে না। এবং আপনারা খেয়াল করে দেখবেন আমাদের বাংলায় বর্তমানে যত গোয়েন্দা গল্প লেখা হয় সেটা কিন্তু বিশ্বে কিন্তু এখন অন্য জায়গায় কিন্তু এই স্তরে আমার মনে হয় না লেখা হয় বলে। যেখানে ফেলুদা লিখছেন বাচ্চাদের জন্য, অর্থাৎ আমি বলছি সত্যজিৎ রায় যখন লিখছেন তিনি বাচ্চাদের জন্য, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখছেন অ্যাডাল্টের জন্য, আবার নিতিন মাসি যখন লিখছেন তিনি কিন্তু আরেক ধরনের আরবান যে ক্রাইম, অর্থাৎ একটু ডিফারেন্ট টাইপের ক্রাইম, প্রকৃতির কোলে হওয়া যে ক্রাইম তার এগেইনস্টে তিনি লিখছেন। বাকিরা তো আছেনই মেডিকেল থ্রিলার, সে মেডিকেল থ্রিলারকে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছেন বাঙালি ডাক্তার ইন্দ্রনীল সান্যাল। কল্পবিজ্ঞানকে নিয়ে গেছেন একটি অন্য স্তরে প্রেমেন্দ্র মিত্র এবং অনিশ দেব। 2022 সালে পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলাতে আমি অনিশ দেবের উপর একটি আলোচনা করেছিলাম এবং প্রশংসিত হয়েছিল। এবং অনিশ দেবের সেই আলোচনার স্তরটাকে রিসার্চ করতে চেয়ে আমরা অনেকগুলো বিষয় দেখেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে
সায়েন্টিফিক যে মেথড, অর্থাৎ সায়েন্সের উপর বেস করে যে তার উপর একটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে যে রিসার্চ করার, সেটা কিন্তু উনি করেছিলেন। আবার আমাদের এই বাংলা শুধু সাহিত্য নয়, বিশ্বকবির পরবর্তী, বিশ্বকবি তো বটে, এবং তার পরবর্তী সময়কালে যে ধারা, সেখানে কিন্তু আমরা যে সমস্ত কবিদের যে লেখা পাই তা কিন্তু যথেষ্টই একটা আন্তর্জাতিক স্তরে। আমাদের বাংলাতে তৈরি হওয়া আন্দোলন তা কিন্তু আমাদের যে বিদেশের মাটি তা কিন্তু ছুঁয়ে যায়। কেন ছুঁয়ে যায়? কারণ আমরা সেই পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস করার যোগ্যতাটা রাখি। রাজনীতি সারা জীবন থাকছে, তার মানে এটা নয় যে আমরা পিছিয়ে পড়েছি। আমি বরাবরই কিন্তু এই কথাটার বিরুদ্ধে, যে অনেকে বলে যে আমরা পিছিয়ে পড়েছি। খোঁজ নিয়ে আপনাদেরকে বলে রাখছি, প্রত্যেক বছর আমাদের রাজ্যের যে টপ ইউনিভার্সিটিগুলো হয় সেখান থেকে রিসার্চ ওয়ার্ক যথেষ্ট ভালো হয়। আমরা খোঁজ খবর নিয়ে কখনো উল্টে দেখি না যে আমাদের যেই প্রফেসররা পড়াচ্ছেন সেই প্রফেসরদের যে উইকিপিডিয়া পেজে যে বায়োডাটা লেখাগুলো রয়েছে, সেই লেখাগুলোকে আমরা একটু ভালোভাবে স্টাডি করি। আমরা এটা দেখি না, কিন্তু তারা রিসার্চটা করে যান। যাদবপুর ইউনিভার্সিটি হোক, আর রবীন্দ্র ভারতী হোক, বা আমাদের বিদ্যাসাগর হোক, বা এখন বর্তমানে যে অটোনমাস কলেজ হোক, আমাদের যে রিসার্চ সেকশন যথেষ্ট উন্নত। এই বাংলার বুকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি এমন এমন অপারেশন হচ্ছে, যে অপারেশন কিন্তু এখন বর্তমানে তামিলনাড়ুতেও হয় না, সে বিষয়টা কিন্তু হচ্ছে। কাজেই আমরা মোটেও পিছিয়ে নেই, আমরা নিজেদেরকে ভাবছি বটে আমরা পিছিয়ে কিন্তু আছি। আমি সুভাষ বলছি সিনেমাটির মতন অবস্থা, যে আমরা নিজেদেরকে মনে করছি যে আমরা বোধহয় শুকিয়ে গেছি, উই আর গেটিং ব্রাউন। বাট অ্যাকচুয়ালি যেটা আমার মনে হয়েছে যে আমাদের মধ্যে সে জাগানো যে সত্তাটা, সেইটার অভাব। কাজেই এই জায়গা থেকে বেশ করে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় যে স্টাডির জায়গাটা আমরা কমে গেছে। স্টাডির জায়গাটাকে যদি আরো ভালোভাবে আমরা আনতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমরা সেই জায়গাটা ব্যবহার করতে পারবো। আপনাদেরকে বলছি, পথিতপুত্র প্রফুল্ল রায়, তারা যে সমস্ত আধুনিক ধারায় যে সমস্ত লিখে গেছেন, এর আগে মাঝখানে সময়টাকে আমরা আশাপূর্ণা দেবীর কথা বলতে পারি, মহাশ্বেতা দেবীর কথা বলতে পারি, প্রত্যেকে। এবং আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে স্পোর্টস লিটারেচার, যেটা খুবই প্রচলিত একটি ধারা, বর্তমানে স্পোর্টস লিটারেচারের উপর অনেক ধরনের কাজ হয়, বিদেশে কাজ হয়। এবং স্পোর্টস অটোবায়োগ্রাফি, যেমন ধরুন সৌরভ গাঙ্গুলি লিখেছিলেন মাই সেঞ্চুরিজ, ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ, মাই রোলার কোস্টার রাইড টু সাকসেস, বা অন্যান্য যে বিষয়গুলো, তার কিন্তু প্রথম পত্তন করেছিলেন কিন্তু মতিনন্দী। শুধুমাত্র কিন্তু ফোনই নয়, ফোনই তো বটে, তার সঙ্গে স্ট্রাইকারের মতন যে লেখা, তাও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। বর্তমানে এখন যে স্পোর্টস লিটারেচার বা স্পোর্টসের যে স্টাইল, তাকে কিন্তু এগিয়ে রাখছেন দুলাল দেব। আবার আমরা বর্তমান পত্রিকায় সমৃদ্ধ দত্ত লেখা পড়ে কিন্তু আমরা সমৃদ্ধ হই। বর্তমানে যে ধরনের সংবাদপত্র রয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে টিকে গেছে, সমৃদ্ধ দত্ত কিন্তু তা করেননি, এই কথাটা জোর দিয়ে বলা যায়। কাজেই আমাদের মধ্যে যে সত্তা, আমাদের যে একটা ইউনিফিকেশন করার যে একটা টেন্ডেন্সি, যেটা আমাদের বাঙালিকে ধরে রাখে, তা কিন্তু রয়েছে। একটা কথা ভাবুন, হিন্দুস্থানি যে শাস্ত্রীয় যে রাগ, তাকে কিন্তু ভেঙে যে টপ্পা, সেই টপ্পা কিন্তু প্রচলন করেছিল কিন্তু বাংলা, নিধুবাবু সব থেকে বড় নাম। এবং জানবাজারে যখন দুর্গাষ্টমী হয়েছে, যখন নববর্ষ হয়েছে, নিধুবাবু কিন্তু সবার আগে ডাক পেয়েছে। শুধু জানবাজার নয়, ওই সময়কালে দাঁড়িয়ে প্রায় 138 থেকে 242টি জায়গায় নিধুবাবু কিন্তু গিয়েছিলেন, এবং তিনি কিন্তু নানা ধরনের ক্লাসিক্যাল গানকে কিন্তু ভেঙে ভেঙে তিনি টপ্পা করেছিলেন। অর্থাৎ আমরা ভাঙতে জানি, আমরা গড়তে চাই, আমরা বাঁধতে জানি, এবং আমরা আকর্ষণ করতে চাই। সো আজকে যেখানে কথা হয় যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেখানে কিন্তু বাংলা কিন্তু একটা বিশেষ রকমের কিন্তু একটি অংশ। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সব থেকে যে বিষয়টি আমাদের বলতে হয়, সেটি হচ্ছে যে আমাদের নিজস্ব যে আধ্যাত্মিক চেতনা, যদি খুব ভালোভাবে দেখা হয় যে আমরা শাস্ত্র এবং সমাজ, দর্শন এবং ভাবনা, তাকে এক করতে পেরেছে বলেই কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের যে কালচারাল যে কনক্লেভ বা এই যে উৎসব যেগুলো হয়, তা কিন্তু হচ্ছে। আপনারা খুব ভালোভাবে দেখুন না যে এই যে দুর্গাপুজোর যে থিম বা তার যে কনসেপচুয়াল যে ডিজাইন, বাংলা কিন্তু তুলে ধরছে। কাজেই বাংলা অতীতেও সমৃদ্ধ ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।
কিন্তু আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা সেই জায়গাটাকে নতুন ভাবে মেলে ধরতে পারি। আজকে যদি আমরা কয়েকটা আলোচনার মাধ্যমে আমরা দেখি লাস্ট কয়েক বছরের যে রিসার্চ বাংলা সংক্রান্ত বিষয়ে, যেমন ধরুন আমাদের যে বাংলায় ডক্টর পুলক রায়, আমাদের সমাজ সত্য পুলক বাবু, উনি একটি গত বছরেরই একটি সভাতে উনি একটি কথা বলেছিলেন যে আমাদের যে আর্কিটেকচার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সংস্কার করছি না। প্রশ্ন হচ্ছে এই বিষয়টা হচ্ছে কেন? হচ্ছে এই কারণেই, কারণ আমরা এখন আমাদের বাড়ির ছেলেমেয়েরা আর্কিওলজি আর অ্যানথ্রোপোলজি সাবজেক্টে রাখতে চায় না, যদি বা রাখে সেটা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে রাখে, ইউপিএসসির ক্ষেত্রে রাখে, সেখানে একটা সমস্যা। অর্থাৎ আমি সাবজেক্টটাকে পড়ি জানি তবে আমি কাল্টিভেট করতে পারবো। ম্যানেজমেন্ট যদি কেউ পড়ে, ম্যানেজমেন্ট আজকে ধরুন কিছু কিছু সিট হয়তো ভর্তি হয়ে গেছে, ভবিষ্যতে সেই সিটগুলো থাকবে না এর কারণে। তো আমরা যদি মেধা জায়গাটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের কেন অসুবিধা হবে? কাজে এই জিনিসগুলো কিন্তু দরকার। কারণ আমরা যদি ওই সেই চালচিত্রের একটি গান ছিল না, দুর্গেশ্বরের উদ্বোধনে আমরা শুনেছিলাম, সেখানে সুকর্ণ বলছেন যে যদি আমরা এই গানটাকে হারিয়ে ফেলি না, আমরা ইতিহাসটাকে হারিয়ে ফেলবো, হিস্ট্রিটা হারিয়ে ফেলা যাবে। চালচিত্র দুর্গাপুজোর সময় আমরা দেখে আসছি, যত পরিবার ভাঙছে তত কিন্তু চালা আলাদা হয়ে যাচ্ছে। কাজেই ওই বিষয়টি কিন্তু আমাদের দরকার। আজ থেকে 2-3 বছর আগে আমি স্টাডি করার সময় একটি লেখা পড়েছিলাম যে আমাদেরই বাংলায় মস্তক আরাধনা বলে কিন্তু একটি আরাধনা রয়েছে। সেটি কি? দেখবেন বাঁকুড়া, বীরভূম সহ বেশ কিছু অঞ্চলে মূলত একটি শাখা, শাক্তদেরই একটি শাখা, তা কিন্তু মস্তক আরাধনা করে থাকে। প্রশ্ন হচ্ছে কেন করে আসছেন? এই কারণে যে তাদের যে নিজস্ব ধারা, অর্থাৎ মস্তক মানে কিন্তু এখানে শুধু মাথা নয়, চিন্তার যে শক্তি, অর্থাৎ ঈশ্বরীয় যে আরাধনা, তা যে মূলত সব ধরনের যে শুভ শক্তি বা আমাদের যে চিন্তা, সে চিন্তারই যে একটি বিশেষ ভাগ, সেইটি কিন্তু উনি দেখিয়েছেন, তারা দেখিয়ে আসছে। আমরা ছৌ দেখেছি, এবং এই যে ছৌ নাচের যে প্যাটার্ন, অনেকেই হয়তো বলতে পারেন যে আঞ্চলিক নৃত্য, কিন্তু আজকের দিনে তো তা নয়। ছৌ নাচ যখন থেকে গ্লোবালাইজড দেশে যখন আমরা কাটাচ্ছি, আমরা দেখেছি ছৌ নাচ কিন্তু ভারতনাট্যম বা অন্যান্য যে নাচ, তার শাখায় কিন্তু তার সেই রকমের যে সম্মানটা সেটা কিন্তু পায়। প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে এটাই, তার যে ইউনিকনেস, একই সাথে সহাবস্থান। যখন মানে ওড়িশির সাথে যখন কত্থক আসছে, ভারতনাট্যমের সাথে যখন কুচিপুড়ি আসছে, তখন কিন্তু একই সাথে ছৌ এবং মণিপুরের যে নাচ তা কিন্তু আসছে। ইজেডসিসির কারণে আমরা দেখেছি যে এই নাচগুলির একটা গ্লোবালাইজড বিষয় কিন্তু হয়েছে। তাহলে এই যে বিভিন্ন রকম ভাবে যে সমৃদ্ধ করার একটা ব্যাপার, আমার মুদ্রা, আমার কাহিনী, আমার মাধ্যমে যে আমি তুলে ধরছি বিশ্বের দরবারে, সেখানে কিন্তু আমাদের যে ইউনিকনেস তা কিন্তু বিদ্যমান। তাহলে আজকের যে নববর্ষ, সেই নববর্ষের এখানে একটি আমাদের থিম বা মোটো হওয়া উচিত যে আমাদের এগিয়ে সেই বিষয়ের দিকগুলোকে কিন্তু আলোচনাটা করে দিতে হবে, না হলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। ইতিহাস মানে, বাঙালি ইতিহাস মানে কেবলমাত্র দুটি কয়েক বিষয় কিন্তু নয়। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, আইএফএস ছিল যেটা প্রথম যে মানুষ, তিনি তার যদি আমরা লাইফ হিস্ট্রিটা যেরকম রিসার্চ করেছিলেন দুলাল দে, তিনি কি মারাত্মক কথা বলেছিলেন যে নববর্ষের নবরাতে নবসাজে প্রতিধ্বনিত নগেন্দ্র প্রসাদ। কেন বলেছিলেন? তার কারণ বাঙালির যে নিজস্ব সত্তা, আমাদের ওই এখন একটি মানে প্যাটার্ন হয়েছে, আপনারা দেখবেন প্রত্যেকে আপনারা পরিচিত যে 6 প্যাক বডি আর 8 প্যাক বডি আর কোরিয়ান স্টাইল না হলে ভালো লাগে না। কিন্তু বাঙালি ছেলেদের এবং বাঙালি মেয়েদের যে সৌষ্ঠব আছে, সত্যিই কি সেটা ফেলে দেওয়ার মতো? অ্যাকচুয়ালি কোনো মানুষের ক্ষেত্রে এই জিনিসটা নয়, কিন্তু আমরা নিজেকে পিছিয়ে পড়বো কেন? কাজেই প্রতিটি অঞ্চলের প্রতিটি মানুষ এবং প্রতিটি অঞ্চলের যারা তার মধ্যে বসবাসকারী যারা অন্যান্য যারা বিভাগ রয়েছেন,
তারা কিন্তু প্রত্যেকেই একটি একক যে মানব সত্তা তার কিন্তু একটি ভাগ। এই বিষয়টি কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু দেখে রাখতে হবে। এবং সব থেকে ইন্টারেস্টিং একটি বিষয় আমি না বলে পারছি না, আমাদের ঘাটাল একাডেমির যে বইটি আমাদের শারদ সংকলনে বেরোয়, সেখানে আমি একটি লেখা পড়েছিলাম এবং লেখাটি লিখেছিলেন ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। অনেকেই জানবেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি তিনি বাংলা ডিপার্টমেন্টে রয়েছেন। এবং লেখাটির থিমটা ছিল এরকম যে আমাদের এই যে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর ক্ষেত্রে প্রত্যেকটা যে দেওয়া হয় না যে নবপত্রিকা, দুর্গা আরাধনা যে নারী শক্তির আরাধনা কিন্তু শুধু ভারতবর্ষে নয়, আফ্রিকা আমেরিকাতেও হয়, সেটা অন্যভাবে হয়। শ্রীলঙ্কাতে হয়, সিঙ্গাপুরে হয়, মালয়েশিয়াতে হয়, এই জায়গাগুলোই হয়। এশিয়ার অনেক যে স্টেট সেখানে কিন্তু হয়, শ্রীলঙ্কাতেও হয়। দেখবেন শ্রীলঙ্কার ক্ষেত্রে যে মানে মাতৃশক্তি আরাধনা করা হয় সেটা ড্রাগন টাইপের, ড্রাগন স্টাইলে হয়, অর্থাৎ সেখানে সিংহের জায়গায় ড্রাগন থাকছে। অর্থাৎ আমাদের কাছে যেটা একটা মাইথিক্যাল হরর, তাদের কাছে কিন্তু একটা মাইথিক্যাল হিরো। এগুলো থাকবে, এগুলো নিয়ে কোনো কিছু ব্যাপার না। কিন্তু ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে আমরা আমাদের মেয়েকে কিন্তু বাড়ির মেয়ে হিসাবে কিন্তু মনে করি। এই জায়গাটা কিন্তু সব জায়গায় থাকে না। উমা আমাদের বাড়ির মেয়ে। শিবকে কিন্তু আমরা যখন বলে রাখি, শিবকে আমরা দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা শিব সাজে, সে কিন্তু বাড়ির ছেলে। অর্থাৎ পরিবার বোধের যে একটা জায়গা, সেটা কিন্তু বাকি সমস্ত রাষ্ট্রের থেকে কিন্তু আলাদা। আমাদের বাংলা নিয়ে আলাদা করে কথা বললে অনেকেই এখন বর্তমানে খুব স্টেট উইথিন স্টেট কথাটি প্রয়োগ করে, এটা ভুল। বাংলার ইউনিকনেসটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করি। কাজেই এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। মনাঞ্জলি ম্যাডামের যে কথাটি আমার অত্যন্ত ভালো লেগেছিল, উনি বলছেন যে বাংলার বাঙালির যে সত্তার মধ্যে থাকা পরিবার বোধ, সেই পরিবার বোধটাই কিন্তু আমাদের বাঙালিকে এবং ভারতবর্ষে কিন্তু বেঁধে রেখেছে। অর্থাৎ এই যে ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকখানি তৈরি হয়েছে কিন্তু বাংলার কারণে, অন্য কোনো রাজ্যের জন্য নয়। বিভিন্ন কমিউনিটি এক কাছে থাকার জন্য ভারতবর্ষ হয়েছে, ঠিক কথা। কিন্তু আমাদের যে বাঙালিয়ানা, তা কিন্তু সবকিছু অ্যাকসেপ্ট করতে জানে। আমরা জল ভরা সন্দেশ খেতে পারছি, আর আমরা ইয়োগাটও খাই, আমরা বিভিন্ন রকমের ডেজার্টও খাই, অন্য কিছু আমরা খাই। তাহলে কেন এই হিংসা দেশ, কেন এই ছদ্মবেশ, কেন এই মান অভিমান? বহুদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখাতে কিন্তু এই কথাটি কিন্তু বলে গিয়েছেন। তাহলে এই হচ্ছে আমাদের বাঙালির একটি গতি প্রকৃতি। আমাদের সত্যি কথা বলতে বাঙালি ইতিহাস নতুন ভাবে লেখার দরকার। কারণ ওই জায়গাটি যদি না আমরা লিখতে না পারি, মানে আমার মনে হয় অনেক কিছুই কিন্তু আমাদের মানে এরর হয়ে রয়ে যাবে। তো আমরা আমাদের যে বিকাশ, সেটা কিন্তু আমরা করতে কিন্তু পারি। নতুন বছরের যে বৈঠকি আড্ডা, যেখানে থাকছে সঙ্গীত, গীতিয়ালেখ্য এবং কবিতা পাঠ, বাসুদেবপুর নববন্ধু কল্যাণ সংঘের শক্তি দত্ত মুক্ত মঞ্চে আপনারা এখন দেখতে পাবেন। বাঙালিয়ানা কখনো সমৃদ্ধ হয় না যদি না কবিতা পাঠ হয়, বা যদি না গান হয়, গীতিয়ালেখ্য যদি না হয়, এবং যদি আড্ডা না। সত্যজিৎ রায় তার আগন্তুক সিনেমায় আড্ডা সম্পর্কে অনেকগুলি কথা বলেছিলেন। নিশ্চয় অনেকের মনেও আছে যারা সিনেমাটি দেখেছেন, যে বাঙালিয়ানা, রবি ঘোষের সেই বিখ্যাত কথা যে বাঙালি কিছু পারুক বা না পারুক, আড্ডাটি কিন্তু খুব ভালো করে পারে, নির্ভেজাল আড্ডা। যদিও সেই বিষয়ে উৎপল দত্ত যে চরিত্রটি অভিনয় করেছিলেন, সেখানে উনি বলছেন যে আমাদের আড্ডার স্ট্যান্ডার্ডের লেভেলটা কিন্তু সে জায়গাতে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কি কখনো রকে বসে আড্ডা দিয়েছিলেন? দেননি বোধ হয়। এই জায়গায় আমি সংশোধন করে বলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই লেভেলে হয়তো এখনের যে আড্ডা, যেটা রক, সেটা হয়তো করেননি, কিন্তু তিনি মানুষকে সমৃদ্ধ করেছেন। দেবরতী মুখোপাধ্যায় নারাজ, সেই নারাজটিকে আমি একবার পড়তে বলবো, নারাজ লেখাটিতে। কাদম্বিনী গাঙ্গুলির যিনি হাজবেন্ড ছিলেন, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, যেইটাকে আমরা বর্তমানে আড্ডা বলি, একটা সস্তা পলিটিক্স, কে কার সাথে থাকছে, কে কিভাবে এখন লাইফস্টাইল লিড করছে, কার স্ত্রীর প্রতি কার টান আছে, তো এইসব বিষয়গুলো তখন আড্ডার পরিধিতে হতে পারে না। আড্ডার পরিধিটা হতে পারে যেটা একটা হাইয়েস্ট লেভেলে থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি
এক জায়গায় আমরা পড়েছি যে বৈশাখী আড্ডা সেটা তিনি কিন্তু নতুন ভাবে চালু করেছিলেন, এবং সেটা কিভাবে হতো জানেন? বিকাল 3টার সময় ফল সহযোগে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ডায়েটের কথা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একজন মানুষ তিনি কিন্তু ফলাহার করতেন, মানে ফলের সাথে ফল খেতে খেতে তিনি কিন্তু আড্ডা একটা দিতেন। দ্বারকানাথ গাঙ্গুলি তিনি কোনো একটি অবলা বান্ধব নিয়ে যখন তিনি খুব ব্যস্ত এবং বিভিন্ন রকমের যে বিষয়ের মাধ্যমে তিনি যখন চলছেন, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন যে বছর কাদম্বিনী গাঙ্গুলি জন্মেছেন, বয়সের অনেকখানি পার্থক্য, কিন্তু সেই পার্থক্যের মাঝখানেও কিন্তু একটা রবির যে শাশ্বত সত্তা তার কিন্তু উদয় হয়েছিল, যে টাইম লাইনটা আমরা ফলো করে দেখি। এবং এই বাংলাতে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দের মতন একজন মানুষ তিনি কিন্তু বলছেন যে আমাদের ধর্ম তা কিন্তু সকল ধর্মের ভার বইতে পারে, এবং সব থেকে বড় বিষয় যে বাঙালি সন্তান তারা যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা আয়ত্ত করতে পারে। ওই সময়ে দাঁড়িয়ে বিষয়টা কিন্তু মোটেও সহজ কিন্তু ছিল না। অর্থাৎ আমি যে গোড়া থেকেই কথাটি বলে আসছি যে প্লুরালিস্টিক কালচার, ইউনিকনেস থাকবে, কিন্তু আমরা কখনো সেইভাবে দুটো বিষয়কে এক করে যে একটা অদ্ভুত হেজেমানি তৈরি করবো তা কিন্তু করবো না। সব বিষয় থাকবে, কিন্তু তার মধ্যে একটা ইউনিকনেস কিন্তু অবশ্যই থাকবে। বর্তমানে তিনি দাঁড়িয়ে যদি আমরা খুব ভালোভাবে কয়েকটি বিষয়ের দিকে যদি আমরা তাকাই, আমরা অনেকগুলো স্তর কিন্তু দেখতে পাবো। বর্তমানে আলোচনার অনেকগুলি স্তর দেখবেন, কিছু আলোচনার স্তর থাকে বর্তমানে। এটিও একটি বাঙালি আড্ডারই কি বিশেষ পাঠ, মানে ক্লাসিক লেভেলের ডিসকাশন, যেটা খুব হাইয়েস্ট লেভেলে থাকে, যেটা আলোচনা আমরা খুব যেটা হয়ই না প্রায় ইউনিভার্সিটি লেভেলে হয়তো করে থাকে নির্দিষ্ট কমিউনিটি। স্পেশালি আমরা দেখেছি রবীন্দ্র ভারতী বা অন্যান্য জায়গার স্টুডেন্টদের মধ্যে কিছু সংখ্যক তারা কিন্তু এটা ফলো করে। বাকি যে ধরনের আলোচনা স্তর হয় সেটা মূলত মধ্যমপন্থী আলোচনা, অর্থাৎ আমার কোনটিতে ভালো হবে এবং অপরের কোনটিতে খারাপ হবে সেই সংক্রান্ত আলোচনা। এবং আরো এর থেকে নিচে যেটি আলোচনা করা হয় সেই আলোচনাটি হচ্ছে অত্যন্ত অতি নিম্নমানের আলোচনা, এবং সেই স্তরের মাধ্যমে আমরা দেখতে পাই চাক চাচ্ছি বা অন্যান্য ধরনের বিষয়। কিন্তু যদি আমরা খুব ভালোভাবে তাকাই যে বর্তমানে যে আলোচনার পরিধিতে শর্ট হয়ে যাচ্ছে, তার কিন্তু একটা মাত্র কারণ আমাদের এই মেধা বিষয়টাকে কালচার না করা। সেই বিষয়টা কিন্তু আমাদের খুব দরকার। লাস্ট টপে আমাদের মধ্যে যদি দেখা হয় যে আমরা টানা লাইব্রেরি গেছি, তাই না, ইবুকও যদি পড়ে থাকে, আমি কখনোই ব্যক্তিগতভাবে বলবো না যে ইবুক খারাপ দিচ্ছি, ইবুকও ভালো দিচ্ছি। তো ইবুকটাকে আমরা ভালোভাবে পড়েছি, কাজে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে বর্তমানে দেখার দরকার। আমি আর বেশি কিছু বলবো না, অলরেডি অনেক সময় অতিবাহিত হয়েছে। বাসুদেবপুর নববন্ধু কল্যাণ সংঘ, সত্যি বলতে এই যে মঞ্চ, এই মঞ্চের প্রতি আমার অন্তত বিশেষভাবে অনেকগুলো ইমোশন কাজ করছে। আমি এই মঞ্চে অনুষ্ঠান করছি আজ প্রায় বিগত 3-4 বছর হয়ে গেল, তারও হয়তো বেশি হয়তো হতে পারে, এবং একটি বিষয়ের আমি না প্রশংসা করে থাকতে পারছি না, সেটি হচ্ছে যে এমন একটি অদ্ভুত লোকেশন এবং এমন একটি অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে আমরা এখানে এই বিষয়টা করছি, যেটা কিন্তু কমপ্লিটলি সাহিত্যের উপযোগী। কাজেই আমি একটি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব এই সংঘের সাথে জড়িত থাকা প্রত্যেকটি মানুষকে, যে যারা বিভিন্নভাবে এই কৃষ্টিমূলক যে অনুষ্ঠানগুলি সেগুলোকে এরকম ভাবে খুব আলাদা একটা স্তরে আলাদা স্ট্যান্ডার্ড বজায় রেখে তারা করে। কারণ আমি ঘাটালেরও অনেক ক্লাবকে দেখেছি তারা কিন্তু স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে পারেন না। সেইখানে কিন্তু বাসুদেবপুর নববন্ধু কল্যাণ সংঘ একটি অনন্য নজির কিন্তু স্থাপন করেছে। এই পিছনে কোনো প্রশংসাই কিন্তু যথেষ্ট নয়। আমি জাস্ট 2 লাইন আপনাদের জন্য আমি পরিবেশন করেছি। আর খুঁজিয়ে দাও নতুন ভোরে, নতুন বছরে সুমিষ্টি করে, আধার খুঁজিয়ে দাও নতুন ভোরে, নতুন বছরে সুমিষ্টি করে,
বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নবহর্ষ। বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নবহর্ষ। আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে। আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে। শুভ বৈশাখ, শুভ বৈশাখ, শুভ বৈশাখ, শুভ নববর্ষ। শুভ বৈশাখ, শুভ বৈশাখ, শুভ বৈশাখ নববর্ষ। আর সূর্য আলো দাও, আধারের কালো পথ কাছে নাও। দূরে যাক বাধা ভয় বিদ্বেষ, মিলনের মধুমা দাও এনে দাও। হে নবীন সূর্য আলো দাও, আধারের কালো পথ কাছে নাও। দূরে যাক বাধা ভয় বিদ্বেষ, মিলনের মধুমা দাও এনে দাও। হে নবীন সূর্য আলো দাও। হিংসার বাসা দাও পুড়িয়ে, মলিনতা দাও ভেঙে গুড়িয়ে। হিংসার বাসা দাও পুড়িয়ে, মলিনতা দাও ভেঙে গুড়িয়ে। ভালোবাসা এনে দাও হৃদয়ে, একতার জয়গান শুধু গাও। হে নবীন সূর্য আলো দাও। মানুষের মনে দাও শান্তি, মুছে দাও বিভেদের ভ্রান্তি। মানুষের মনে দাও শান্তি, মুছে দাও বিভেদের ভ্রান্তি। হাতে হাত রেখে চলি, মানুষের কথা বলি। বিবেকের দিক শিক্ষা মনে জেলে দাও। হে নবীন সূর্য আলো দাও, আধারের কালো পথ কাছে নাও। দূরে যাক বাধা ভয় বিদ্বেষ, মিলনের মধুমা দাও এনে দাও। হে নবীন সূর্য আলো দাও। সবাই স্বীকৃতি দিল এই নববর্ষ পালনকে। আমরা কৃতার্থ, আমরা গর্বিত। আমরাও বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আমার পড়শি দেশ তারাও বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। দুজনের হৃদয় এক, মাঝখানে ব্যবধান যাই থাক না কেন, আমাদের আত্মার টান একই। আমার বাংলার নববর্ষ কোথা থেকে এলো দু এক লাইন বলে দিই, তারপরে আমাদের পুলকবাবু প্রধান উপদেষ্টা আজকে বৈঠকি আড্ডার এবং এই নববন্ধু ক্লাবেরও প্রধান উপদেষ্টা, উনি ওনার ভাষণে যাবেন। তারপরে আমরা একেবারে সিরিয়াল ধরে কবিতা পাঠের আসরে চলে যাব। আর মঞ্চে যে সকল সম্মানীয় 963 হিজরি সন ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসলেন শ্রেষ্ঠ মোগল সম্রাট আকবর। সেই সময় ভারতবর্ষ কৃষি প্রধান দেশ ছিল, এখনো অগোচরে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। এই খাজনা মেটানোর সময়টা, অর্থাৎ ফসল ওঠার সময়টা থেকে অনেকটা ব্যবধান বেড়ে যেত। মানুষজন ঠিক সময়ে খাজনা পরিশোধ করতে পারত না। আকবর পুঁথিগত বিদ্যাতে মূর্খ হলো,
বাস্তব বুদ্ধির অত্যন্ত সুপরিচায়ক ছিলেন। তিনি তার সমস্ত পারিষদ বর্গকে নিয়ে আলোচনা করে ঠিক এই পয়লা বৈশাখের দিনেই খাজনা আদায়ের দিনটা ঠিক করলেন। আস্তে আস্তে করে সেই থেকেই পয়লা বৈশাখ ইতিহাসের নিয়মে পালন হচ্ছে। আর আমরা বাঙালি আমাদের এই পর্বের পয়লা বৈশাখ পালন হচ্ছে কবে থেকে? যেদিন থেকে রবি ঠাকুরের বাড়িতে এই পয়লা বৈশাখের উৎসব শুরু হয়েছিল, সেও ছিল খাজনা আদায়ের পদ্ধতি। ঠাকুর বাড়ির অন্দরমহলে অন্তপুর বাসিনী রমণীরা তারা বাইরে বেরোতে পারত না, কিন্তু পুঁথিগত বিদ্যা এবং বাস্তব বিদ্যা উভয়ে তারা ছিল অত্যন্ত পারঙ্গমী। তারা উৎসব অনুষ্ঠান করতেন, সাংস্কৃতিক বেড়াজালে নিজেদেরকে আবদ্ধ রেখেছিলেন। উৎসব অনুষ্ঠান, একসাথে এলাহি আয়োজন, সবকিছুকে মিলেমিশে ঠাকুর বাড়ি থেকে আস্তে আস্তে করে বাঙালির এই নববর্ষ পালনটা ছড়িয়ে গেল বারুদের মতো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সম্মানীয় ডক্টর 1956 সাল থেকে আমাদের এই বাংলা নববর্ষের যে উদযাপন তা নয়, তিনি বলছেন 1584। এইসব বিতর্কিত বিষয়ে আমরা যাব না, আমরা যাব আমার হৃদয়ের আবেগ কবিতা কতটা কথা বলবে, আমার বৈঠকি আড্ডা কতখানি বাংলা ভাষাকে সার্থক দিতে পারবে, আগামী দিনে আমরা যে বাঙালি, আমরা বাঙালি হিসাবে পরিচয় দিতে পারবো কিনা, এই প্রশ্ন আমাদের কাছে এখন থেকে গেছে। আজকের দিকে দিকে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা বাংরেজি ভাষায় কথা বলি, বাংলা এবং ইংরাজি মিশ্রিত, সঠিক বাংলা আমরা বলতে শিখি না। আজকের এই বৈঠকি আড্ডা সিদ্ধান্ত নেই আমরা আগামী দিনে বাংলা দিয়ে কথা বলবো, বাংলা দিয়ে চলবো। প্রতুল মুখোপাধ্যায় যে গান করে দিয়ে গেছিলেন, আমরা বাংলায় গান গাই, বাংলায় কথা বলি, সবকিছু বাংলাতে হবে। তার ধারক ভাব হতে হবে নববন্ধু ক্লাবের যারা আছে, এই উজ্জীবিত তরুণ প্রাণশক্তিকে, এবং আমাদের বৈঠকি আড্ডা যে সকল কবি সাহিত্যিক তাদের।